আচ্ছা, আজকে যে এক্সপেরিমেন্টটা করব, এক্সপেরিমেন্ট 4, সিভ অ্যানালাইসিস অফ ফাইন অ্যান্ড কোর্স অ্যাগ্রিগেট। তোমরা সিমেন্টের টেস্ট করে আসছো, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের আচ্ছা, সিমেন্টের টেস্ট না, নর্মালি যখন আমরা কনক্রিট তৈরি করি, কনক্রিটে দেখা যাচ্ছে আমাদের কিছু ম্যাটেরিয়াল থাকে। কি কি ম্যাটেরিয়াল দিয়ে কনক্রিট তৈরি হয়? কেউ একজন একটু বলো তো। কনক্রিট যদি আমরা তৈরি করতে চাই, কি কি ম্যাটেরিয়াল আমাদের লাগতে পারে? সিমেন্ট, এগ্রিগেট, ওয়াটার। আচ্ছা, সিমেন্ট, অ্যাগ্রিগেট, ওয়াটার। এখন এখানে যে অ্যাগ্রিগেটটা আমরা ইউজ করতেছি, দুই টাইপের আমরা অ্যাগ্রিগেট ইউজ করে থাকি। একটা হলো কোর্স অ্যাগ্রিগেট আর একটা হলো ফাইন অ্যাগ্রিগেট। এখন কোন অ্যাগ্রিগেটকে আমরা কোর্স অ্যাগ্রিগেট বলবো অথবা কোন অ্যাগ্রিগেটকে আমরা ফাইন অ্যাগ্রিগেট বলবো, সেটার জন্য আমাদের কি অবভিয়াসলি টেস্ট করা লাগবে, অথবা একটা সাইজের রেঞ্জ বলে দেওয়া থাকে যে আমার এত থেকে এত পার্টিকেল সাইজগুলো যদি এই রেঞ্জের ভিতর পড়ে, তাহলে সেটাকে আমরা বলবো কোর্স অ্যাগ্রিগেট, অথবা এই রেঞ্জের ভিতর যদি পড়ে তাহলে সেটাকে আমরা বলবো হলো ফাইন অ্যাগ্রিগেট। তাহলে আমাদের কিন্তু একটা সাইজের ব্যাপার আসতেছে এখানে, এবং এখানে যে সাইজ রেঞ্জটা আছে সেটা হলো 4.75 মিলিমিটার। সো পার্টিকেল সাইজগুলো যদি আমাদের 4.75-এর, আমরা একটা সিভ অ্যানালাইসিস করব, যেই সিভ অ্যানালাইসিসে আমাদের কিছু স্পেসিফিক ডাইমেনশন থাকবে, এবং তোমাদের ফিগারে দেখো এই যে এরকম আমাদের সিভিং থাকতেছে। তো এই সিভিং এর ভিতর দিয়ে আমরা যখন অ্যাগ্রিগেট গুলাকে পাস করব, এখানে কিছু ওয়্যার মেশ আছে এবং কিছু ফাঁকা ওপেনিং আছে, যেগুলা ছোট পার্টিকেল সেগুলো পাস করে যাবে এই ওয়্যার মেশ দিয়ে, আর যেগুলো একটু বড় পার্টিকেল সেগুলো আমাদের রিটেন করে যাচ্ছে। সো অ্যাগ্রিগেটেড সাইজ আমরা ডিফাইন করার জন্য হলো মেইনলি সিভ অ্যানালাইসিস করে থাকি, এবং তোমরা আজকে ল্যাবে দেখবা যে কিভাবে সিভ অ্যানালাইসিস আমরা করে কোর্স অ্যাগ্রিগেট এবং ফাইন অ্যাগ্রিগেট যেগুলো আছে সেগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারি, এবং সিভ অ্যানালাইসিসের মাধ্যমে আরো কিছু ইন্ডেক্স আছে সেগুলো আমরা জানার ট্রাই করব আজকে। তাহলে এখানে দেখো তোমাদের হলো সিভের হলো কিছু ফিগার দেওয়া আছে, যেটার ভিতর দিয়ে হলো আমাদের কিছু ওপেনিং থাকে, ফাঁকা এরকম ওপেনিং থাকে। এখন এই ওপেনিংটা কত হবে কি হবে এটাও আমরা ইন ডিটেলস সামনে দেখব। সো আমাদের মেইন কাজটা যেটা থাকবে, আমাদের কিছু অ্যাগ্রিগেট নেওয়া লাগবে। এই অ্যাগ্রিগেট গুলা আমাদের স্পেসিফিক অথবা স্ট্যান্ডার্ড কিছু সিভের ভিতর অথবা কিছু অ্যাপারেটাসের ভিতর দিয়ে আমরা পাস করাবো। পাস করালে দেখা যাচ্ছে কিছু অ্যাগ্রিগেট আমাদের এই ওয়্যার মেশ দিয়ে পাস করে যাবে, আর কিছু রিটেন করবে। সেটার বেসিসে হলো আমরা অ্যাগ্রিগেট গুলাকে ক্লাসিফাই করে থাকবো আজকে। তাহলে একটু যদি আমরা ল্যাবের ইন ডিটেলসে ফার্স্টের দিকে শুরু করি, তাহলে দেখো আমাদের এখানে মেইন অবজেক্টিভটা কি, আমরা সিভ অ্যানালাইসিস করব। কিসের সিভ অ্যানালাইসিস করব? ফাইন অ্যাগ্রিগেটের এবং কোর্স অ্যাগ্রিগেটের। এবং এই অ্যানালাইসিস করার মাধ্যমে আমাদের যে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন সেটা আমরা জানতে পারি। তার মানে দেখো, পার্টিকেল সাইজ দ্বারা বোঝাচ্ছে যে কোর্স অ্যাগ্রিগেটের পার্টিকেলের ডায়ামিটার কতটুকু, অথবা ফাইন অ্যাগ্রিগেটের পার্টিকেলের ডায়ামিটার গুলো কতটুকু হতে পারে, সেগুলো আমরা জানবো, পার্টিকেল সাইজ ডিটারমাইন করব। তাহলে ইন্ট্রোডাকশনে যদি আমরা ফার্স্টে একটু আসি, যে আমাদের সিভ অ্যানালাইসিসটা যেটা করব সেটা মেইনলি কেন করব, অথবা সিভ অ্যানালাইসিসে মেইনলি স্কোপটা কি। সো আমরা যখন সিভ অ্যানালাইসিস করব, সেই অ্যানালাইসিসের মাধ্যমে হলো আমাদের যে পার্টিকেলগুলো আছে অথবা অ্যাগ্রিগেট যেগুলো আছে সেগুলো হলো আমরা গ্রেডিং করে থাকি। সো টু ডিটারমাইন দ্য গ্রেডিং অফ ম্যাটেরিয়াল, আমাদের মেইন টার্গেট হলো অ্যাগ্রিগেটের গ্রেডিংটা করা। এখানে লেখা আছে দেখো, অ্যাগ্রিগেটের গ্রেডিং করা। তাহলে এখন কোশ্চেন আসতেছে যে আমাদের অ্যাগ্রিগেটের গ্রেডিংটা কি। অ্যাগ্রিগেটের গ্রেডিংটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের একটা মিক্সচার আমরা নিলাম। সো এই ফিগারটা যদি একটু তোমরা দেখো, এই ফিগারটা একটু দেখার ট্রাই করো। এখানে আমাদের ডিফারেন্ট টাইপের কিছু অ্যাগ্রিগেট আছে, কিছু অ্যাগ্রিগেট ফাইন টাইপের আছে, কিছু অ্যাগ্রিগেট কোর্স টাইপের আছে, এবং প্রত্যেকটা অ্যাগ্রিগেটের কিন্তু ইন্ডিভিজুয়াল সাইজ আছে। সো আমরা যখন একটা মিক্সচার করব অথবা আমরা যদি কোনো একটা কনক্রিট তৈরি করতে চাই, সেখানে অবভিয়াসলি কি আমরা ফাইন অ্যাগ্রিগেট নিচ্ছি এবং কোর্স অ্যাগ্রিগেট নিচ্ছি। এখন আমরা যদি কোনো প্রকারের ফাইন অ্যাগ্রিগেট না নিয়ে শুধু যদি কোর্স অ্যাগ্রিগেটে মিক্সচার দিয়ে আমরা যদি কনক্রিটটা তৈরি করি, তাহলে কি হবে,
প্রবলেমটা একটু দেখো। এটা ধরে নাও যে আমার একটা বাকেট, এবং বাকেটের ভিতর আমি সবগুলা হলো কোর্স অ্যাগ্রিগেট দিচ্ছি, কোনো প্রকারে ফাইন অ্যাগ্রিগেট না। এখন কোর্স অ্যাগ্রিগেট কি, ফাইন অ্যাগ্রিগেট কি, সেটা আমি ক্লাসিফিকেশনটা একটু পরে বলতেছি। জাস্ট আপাতত প্রাইমারি ধারণা রাখো যে কোর্স অ্যাগ্রিগেট মানে যেগুলো একটু বড় সাইজের পার্টিকেল, আর ফাইন অ্যাগ্রিগেট মানে যেগুলো একটু ছোট টাইপের পার্টিকেল। সো কোনো একটা আমাদের বাকেটের ভিতর যখন কোর্স অ্যাগ্রিগেট ঢালবো, তখন দেখা যাচ্ছে যে আমাদের এটার ভিতরে কি ভয়েড থেকে যাচ্ছে। এখন এটার ভিতর যখন আমি সিমেন্ট ঢালবো অথবা সিমেন্ট অ্যাড করব, আমাদের সিমেন্টের মেইন কাজটা থাকে এই ভয়েড গুলা হলো ফিল আপ করা। এখন কনক্রিটে আমি যদি কোনো ফাইন অ্যাগ্রিগেট অ্যাড না করে অথবা ইউজ না করে আমি শুধু যদি কোর্স অ্যাগ্রিগেট আর সিমেন্ট অ্যাড করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই যে ভয়েডটা আছে সেটা ফিল আপ করতে আমাদের অনেক বেশি অ্যামাউন্টের সিমেন্টের প্রয়োজন পড়ে যাচ্ছে, এবং সিমেন্টের কস্ট আমাদের ফাইন অ্যাগ্রিগেট থেকে কিন্তু অনেক বেশি। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে যখন আমরা কনক্রিটটা তৈরি করি অথবা কনক্রিটটা বানাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফাইন অ্যাগ্রিগেটটা ইউজ করি। সো ফাইন অ্যাগ্রিগেটটা ইউজ করা মেইন যে পারপাসটা আছে সেটা হলো আমাদের যে কোর্স অ্যাগ্রিগেট গুলো আছে, কোর্স অ্যাগ্রিগেট গুলার ভয়েড হলো ফিল আপ করে। সো ভয়েড ফিল আপ করাটাই হলো মেইন পারপাস আমাদের ফাইন অ্যাগ্রিগেটের। এখন আমরা যদি ফাইন অ্যাগ্রিগেটটা ইউজ না করে যদি শুধু সিমেন্ট ইউজ করতাম, সেক্ষেত্রে আমি তো তোমাদের বললামই যে আমাদের সিমেন্টের অ্যামাউন্ট দেখা যাচ্ছে ফার্স্টে যদি 10 কেজির মতো লাগে, পরে দেখা যাচ্ছে আমাদের 20 কেজির মতো লাগতে পারে। একটা র্যান্ডম ভ্যালু দিয়ে বোঝানোর ট্রাই করতেছি যে অ্যামাউন্টটা বেশি লাগতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা স্যান্ড ইউজ করলাম অথবা ফাইন অ্যাগ্রিগেট ইউজ করলাম, এবং পার্টিকেল সাইজগুলা দেখা যাচ্ছে আমাদের ভয়েড বেশি, এবং এই পুরাটার ভিতরে হলো আমি অনেক বেশি অ্যামাউন্টের স্যান্ড ইউজ করে দিচ্ছি। এখন স্যান্ডের যে পার্টিকেল সেগুলা হলো কি ফাইনার টাইপের পার্টিকেল অথবা ফাইন অ্যাগ্রিগেট বলতেছি। সো ফাইন অ্যাগ্রিগেটের ক্ষেত্রে আমাদের কি সারফেস এরিয়া বেশি হয় না কম হয় বলো তো? তোমরা নর্মাল কনসিস্টেন্সিতে কিন্তু ম্যাডাম তোমাদের বলেছিল। ম্যাম বেশি হয়। আচ্ছা, সারফেস এরিয়াটা বেশি হচ্ছে। এখন এই সারফেস এরিয়াটা আমার কভার দেওয়ার জন্য কি লাগবে, আমাদের সিমেন্ট লাগবে, কারণ আমরা ফুল তো একটা মিক্সচার করে কনক্রিট তৈরি করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সেকেন্ড যে ক্রাইটেরিয়া বললাম সেখানেও আমাদের সিমেন্টের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, কারণ হলো এই সারফেস এরিয়াটা কভার দেওয়ার জন্য। তো আমরা যখন কনক্রিটের একটা মিক্সচার তৈরি করব, আমাকে এমন ভাবে অ্যাগ্রিগেট গুলা চুজ করতে হবে অথবা এমন ভাবে গ্রেডিংটা করতে হবে যেখানে আমাদের একটা সার্টেন রেশিও মেনটেন করে চলে। যেমন একটা সার্টেন রেশিওর ফাইন অ্যাগ্রিগেটেরও থাকবে, আবার একটা সার্টেন রেশিওর কোর্স অ্যাগ্রিগেটর থাকবে। আমি এমন কোনো মিক্সচার নিতে পারবো না যেখানে শুধুমাত্র আমাদের কোর্স অ্যাগ্রিগেট থাকবে অথবা ফাইন অ্যাগ্রিগেট খুব বেশি থাকবে। সো দ্যাটস ওয়াই আমাদের গ্রেডিংটা জানা প্রয়োজন অ্যাগ্রিগেটের, এবং এই গ্রেডিংটাই আমরা জানতে পারি হলো সিভ অ্যানালাইসিসের মাধ্যমে। সো তুমি যখন অ্যানালাইসিস করবা সিভ অ্যানালাইসিস, সেখানে একটা মিক্সচারে বলতে পারবা যে আমাদের কতটুকু পোর্শনের কোর্স অ্যাগ্রিগেট অথবা কোন পার্টিকেল গুলো কত রেঞ্জে আছে, লাইক 20 মিলিমিটারের পার্টিকেল কত পোর্শন আছে, অথবা 10 মিলিমিটারের পার্টিকেল গুলো কত পোর্শন আছে একটা মিক্সচারে, অথবা 4 মিলিমিটারের পার্টিকেল গুলা কত পোর্শন অথবা কত পার্সেন্টেজ আছে, সেটা তুমি জানতে পারবা সিভ অ্যানালাইসিস এর মাধ্যমে। তাহলে সিভ অ্যানালাইসিস কেন জানতে হবে সেটা কি আমরা বুঝতে পারছি? মেইনলি হলো আমাদের অ্যাগ্রিগেটেড গ্রেডিংটা আমরা জানতে পারি সিভ অ্যানালাইসিস এর মাধ্যমে। তাহলে এখানে এই যে তোমাদের স্কোপ যেটা আছে, এখানে এই কথাগুলাই বলা আছে আমি যেটা বললাম যে আমাদের গ্রেডিং অফ দ্য ম্যাটেরিয়াল জানার জন্য হলো আমাদের সিভ অ্যানালাইসিসটা প্রয়োজন। এবং আমাদের অ্যাগ্রিগেট যখন আমরা ইউজ করি তখন হলো আমাদের যে ভয়েড গুলা থেকে যায় কোর্স অ্যাগ্রিগেটের, সেই ভয়েড গুলা ফিল আপ করা হলো ফাইনার টাইপের পার্টিকেল। সো ফাইন অ্যাগ্রিগেট যদি আমরা ইউজ না করে শুধু সিমেন্ট অ্যাড করে দিতাম, তাহলে দেখা যাচ্ছে সিমেন্টের আমার অ্যামাউন্ট অথবা কোয়ান্টিটি বেশি লাগতো, আর সিমেন্টের কস্ট আমাদের অ্যাগ্রিগেট থেকে অনেক বেশি। সিমিলারলি আরেকটা জিনিস যেটা বললাম, আমাদের মিক্সচারে যদি ফাইন অ্যাগ্রিগেট খুব বেশি থেকে থাকে, তাহলে
আমাদের যে কম্বিনেশনটা হচ্ছে সেই কম্বিনেশনে আমাদের স্যান্ডের সারফেস এরিয়া কভার দেওয়ার জন্য আমাদের হিউজ অ্যামাউন্টের একটা সিমেন্টের প্রয়োজন পড়তেছে, যেটা কিনা আনইকোনমিক্যাল। তাহলে এটা হলো মোটামুটি আমরা স্কোপ অথবা আমাদের টেস্টটা কেন করতে হবে সেটা আমরা বুঝতে পারছি। এখন আসি হলো আমরা কি বলতেছি, সিভ করব, এবং তুমি এখানে কিন্তু আমাদের কিছু এই অ্যাপারেটাস গুলা অথবা ইকুইপমেন্টটাকে বলা হচ্ছে হলো সিভ। সো আমাদের এই যে সিভ গুলো আছে সেগুলা কিছু স্ট্যান্ডার্ড সিভ আছে যেটার মাধ্যমে হলো আমরা অ্যানালাইসিস করব। এখন দেখা যাচ্ছে অনেক সিভ তো থাকতে পারে, লাইক হলো 10 মিলিমিটার সিভ থাকতে পারে, 20 মিলিমিটার। সো সব স্ট্যান্ডার্ড যেই সিভ গুলো আছে সেগুলো দিয়ে যখন আমি অ্যানালাইসিস করব, আমরা এখান থেকে একটা টার্ম বের করার ট্রাই করি। সেই টার্মটাকে বলা হচ্ছে হলো ফাইনেস মডুলাস। তাহলে ফাইনেস মডুলাসটা কি, সেটার যদি তুমি একটু ডেফিনেশনটা দেখো কি বলছে, the cumulative percentage of the aggregate retained on each of the standard sieve and dividing this sum arbitrary by 100। তাহলে এটা কি বলতেছে একটু ভালো মতো দেখো, আমাদের কিছু স্ট্যান্ডার্ড সিভ থাকবে, এবং স্ট্যান্ডার্ড সিভ গুলা কোনগুলা, 6 ইঞ্চি, 3 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 3/4 ইঞ্চি, 3/8 ইঞ্চি, তারপর হলো আবার নাম্বার দ্বারা ইন্ডিকেট করতেছে যে 4 নাম্বার, 8, 16, 30, 50, 100। সো এগুলা হলো আমাদের এসটিএম কোডের স্ট্যান্ডার্ড সিভ। এখন এই যে সিভ গুলো আছে, এই সিভ গুলার ভিতর দিয়ে হলো আমি অ্যাগ্রিগেট পাস করাবো। পাস করানোর পরে দেখতে হবে যে আমাদের এরকম ধরো যে সিভ গুলো আছে, কিছু অ্যাগ্রিগেট পাস করে যাবে, কিছু অ্যাগ্রিগেট রিটেন করবে। কতটুকু রিটেন করতেছে প্রত্যেকটা সিভ দিয়ে সেটা আমার ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করার পর সেটার কিউমুলেটিভকে যদি তুমি 100 দ্বারা ডিভাইড করো, যেই ফ্যাক্টরটা পাচ্ছ সেই ফ্যাক্টরটাকে বলা হয় হলো ফাইনেস মডুলাস। সো তোমরা যখন আমি ডাটা তোমাদের দিয়ে দিব যে প্রত্যেকটা সিভে কতটুকু রিটেন করতেছে, সেখান থেকে তুমি পার্সেন্ট রিটেন বের করবা আগে। পার্সেন্ট রিটেন বের করার পরে এটার কিউমুলেটিভকে আমাকে 100 দ্বারা ডিভাইড করতে হবে। সো 100 দ্বারা ডিভাইড করার পর আমরা একটা ইন্ডেক্স পাবো অথবা একটা টার্ম পাবো, যেটাকে বলা হচ্ছে হলো আমাদের ফাইনেস মডুলাস। সো এখন আমরা এই যে সিভ অ্যানালাইসিস করে আমরা ফাইনেস মডুলাসটা বের করে থাকি। এখন কোশ্চেন আসে যে ফাইনেস মডুলাসের সিগনিফিকেন্সটা কি। এই যে ইন্ডেক্সটা পাচ্ছ তুমি ফাইনেস মডুলাস, এইখান থেকে একটা ভ্যালু আসবে। সো যেটা লার্জার ভ্যালু দিবে সেটা আমাদের মিন করে থাকে যে অ্যাগ্রিগেট পার্টিকেল গুলা কোর্স টাইপের পার্টিকেল, আর যেগুলা এই ইন্ডেক্সটার ভ্যালুটা যদি একটু কম হয় অথবা একটু ছোট হয়ে থাকে তখন ওইটাকে আমরা বলে থাকি ফাইনার টাইপের পার্টিকেল অথবা ফাইনার টাইপের ম্যাটেরিয়াল। সো তুমি যে কোনো একটা স্যাম্পল টেস্ট করার পরে তোমাকে যদি ডাটা দিয়ে দেওয়া হয়, যদি তুমি ভ্যালুটা অ্যানালাইসিস করে তুমি কিন্তু বলে দিতে পারবা যে এটা কি টাইপের পার্টিকেল অথবা ম্যাটেরিয়াল নিয়ে তুমি টেস্টটা করছো। দ্যাটস ওয়াই এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স সিভ অ্যানালাইসিসে। আর আমরা এখানে যেহেতু রেফারেন্স কোড নিয়ে অথবা রেফারেন্স টাইপের একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে আমরা টেস্টটা করি, এবং এটা হলো এএসটিএম স্ট্যান্ডার্ড মেইনটেইন করা হয় C136 সেকশনে। C136 সেকশনে আমাদের কিভাবে কোর্স অ্যাগ্রিগেট এবং ফাইন অ্যাগ্রিগেটের সিভ অ্যানালাইসিস করা হয় সেটার ডিটেলস তোমার দেওয়া আছে। তাহলে মোটামুটি আমরা স্কোপ পর্যন্ত বুঝলাম, এবং ফাইনেস মডুলাসও তোমাদের বুঝতে পারছি। একটু দেখো, এই যে হায়ার এফএম ভ্যালু দ্য কোর্সার অ্যাগ্রিগেট ইজ, হায়ার টাইপের এফএম ভ্যালু আমাদের কোর্সার টাইপের অ্যাগ্রিগেটটা ইন্ডিকেট করে থাকে। এরপরে আমাদের আরো কিছু রিলেটেড টার্ম আমরা দেখব, যেখানে আমরা মেইনলি এখানে কি দিয়ে টেস্ট করতেছি, অ্যাগ্রিগেট নিয়ে টেস্ট করতেছি, এবং এখানে দুইটা আছে, একটা হলো কোর্স অ্যাগ্রিগেট আর একটা থাকতেছে হলো আমাদের ফাইন অ্যাগ্রিগেট। তাহলে ফার্স্টে আমাদের জানতে হবে যে কোর্স অ্যাগ্রিগেট কি আর ফাইন অ্যাগ্রিগেট কি। সো আমাদের যে কোডটা আছে সেখানে বলে দিয়েছে, আমাদের তো স্ট্যান্ডার্ড কিছু সিভ আমরা দেখতে পেলাম। সো স্ট্যান্ডার্ড সিভ থেকে বলতেছে যে আমাদের 4 নাম্বার সিভ দিয়ে
যদি পার্টিকেল গুলা পাস করে যায় তাহলে সেটাকে আমরা বলবো হলো ফাইন অ্যাগ্রিগেট। আর 4 নাম্বার সিভ দিয়ে যদি রিটেইন করে যায় তখন সেটাকে আমরা বলবো হলো কোর্স অ্যাগ্রিগেট। একটু আবার দেখো, তোমাদের হয়তো অনেক সময় কোশ্চেন করা হয় যে হোয়াট ইউ মিন বাই কোর্স অ্যাগ্রিগেট অর ফাইন অ্যাগ্রিগেট। আমাদের এরকম কিছু স্ট্যান্ডার্ড সিভ আছে, সো এখানে আমরা 4 নাম্বার সিভ নিয়ে কাজ করব। 4 নাম্বার সিভ দ্বারা কি বোঝাচ্ছে সেটা আমি পরে আসতেছি, জাস্ট এটা একটু ধরে নাও যে একটা স্ট্যান্ডার্ড সিভ আছে যেটাকে আমরা বলতেছি 4 নাম্বার সিভ, এবং সিভের যে ওপেনিং গুলো আছে সেটা হলো 4.75 মিলিমিটার। সো তুমি কিছু অ্যাগ্রিগেট এটার ভিতর ঢালবা, ঢালার পরে যে অ্যাগ্রিগেট গুলো পাস হয়ে যাবে সেটাকে আমরা বলবো হলো ফাইন অ্যাগ্রিগেট, আর যেগুলা রিটেইন করবে সেটাকে আমরা বলতেছি হলো কোর্স অ্যাগ্রিগেট। এখন এটা অনেক সময় কনফ্লিক্ট লেগে যায় যে পাসিং না রিটেন। তুমি একটু মাথায় রাখবা যে পার্টিকেল গুলা ছোট হবে সেগুলাই তো পাস করে যাবে, আর ছোট পার্টিকেল গুলাকে কিন্তু আমরা বলতেছি ফাইন অ্যাগ্রিগেট, আর যে পার্টিকেল গুলা বড় সেগুলো অবভিয়াসলি রিটেন করে যাবে, সো সেগুলাকে আমরা বলবো হলো কোর্স অ্যাগ্রিগেট। তাহলে এখানে তোমাদের বলেই দেওয়া আছে এই যে 4 নাম্বার সিভ দিয়ে যতটুকু রিটেইন করবে সেটাকে আমরা বলি হলো কোর্স অ্যাগ্রিগেট, এই যে টার্মড অ্যাজ কোর্স অ্যাগ্রিগেট। আর যে অ্যাগ্রিগেট গুলো 4 নাম্বার সিভ দিয়ে পাস করে যাবে সেটাকে আমরা বলবো হলো ফাইন অ্যাগ্রিগেট। তাহলে কোর্স অ্যাগ্রিগেট আর ফাইন অ্যাগ্রিগেট জিনিসটা কি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এখন একটু দেখো, আমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে 4 নাম্বার সিভ দ্বারা কি বোঝাচ্ছে, অথবা আমরা যে স্ট্যান্ডার্ড সিভ গুলা দেখে আসলাম আমাদের ফার্স্টে গুলা ইঞ্চিতে ছিল, ইঞ্চি দ্বারা বোঝাচ্ছে আমাদের এই যে যে ওয়্যার মেশটা আমরা দেখতে পাচ্ছি এটার ওপেনিং গুলা ইন্ডিকেট করতেছে, এবং সার্টেন একটা রেঞ্জ পর্যন্ত আমরা ইঞ্চি পর্যন্ত মেজার করতেছি, এরপরে যে কি আসতেছে নাম্বার, এবং এটা হলো এভাবে ইন্ডিকেট করে থাকে 4 নাম্বার সিভ এবং 8 নাম্বার সিভ, 16 নাম্বার, 30, 50, 100 এরকম। এখন 4 নাম্বার সিভ দ্বারা বোঝাচ্ছে আমার পার ইঞ্চি স্কয়ারে 4টা আমার ওপেনিং আছে। একটু দেখো এখানে লেখাই আছে, এই যে আমরা সার্টেন অ্যামাউন্টের যে সিভ গুলো আছে সেগুলো হলো আমরা ফার্স্টে কি করতেছিলাম ইঞ্চিতে ইন্ডিকেট করতেছিলাম, এবং 1/4 ইঞ্চির পরের যে সিভ গুলো আছে সেগুলোকে হলো আমরা নাম্বারের মাধ্যমে ইন্ডিকেট করতেছি। তাহলে এই নাম্বারটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা আমাদের ফার্স্টে জানতে হবে। এই নাম্বারটা দ্বারা বোঝাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি নাম্বার অফ ওপেনিংস পার ইঞ্চ। সো আমাদের যদি 1 ইঞ্চি থাকে তাহলে 1 ইঞ্চিতে আমাদের 4টা ওপেনিং হতে পারে, এবং তাহলে এটাকে আমরা বলবো হলো 4 নাম্বার সিভ। সিমিলারলি 1 ইঞ্চিতে যদি আমাদের 8টা ওপেনিং থাকে তখন এটাকে আমরা বলতে পারি 8 নাম্বার সিভ। তাহলে 4 নাম্বার সিভের থেকে 8 নাম্বার সিভের আমার ওপেনিং গুলা ছোট হচ্ছে নাকি বড় হচ্ছে, কেউ একজন বলো তো? ছোট হচ্ছে। 8-এ আমার ওপেনিংটা ছোট থাকতেছে। তাহলে এখানে দেখো আমরা যখন সিভিং করতেছি 4-এ আমরা যেই পার্টিকেল গুলা রিটেন করবে 8-এ তার থেকে হলো ছোট পার্টিকেল গুলো আরো রিটেন করে যাবে, তার মানে আস্তে আস্তে আমরা ছোট পার্টিকেলের দিকে গ্রেডিংটা যাচ্ছে। এই যে দেখো লাস্ট যেটা আছে সেটা হলো 100, এখানে আমরা যে পার্টিকেল গুলা রিটেন করবে সেগুলা কম্পেয়ার টু এই পার্টিকেল গুলা থেকে ছোট, এই যে এগুলা থেকে ছোট। তো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে পার্টিকেল একটা গ্রেডিংটা আমরা জানতে পারতেছি, দ্যাটস ওয়াই হলো আমরা সিভ অ্যানালাইসিসটা করে থাকি। তাহলে আমরা সিভ নাম্বারটা বুঝতে পারছি, আর গ্রেডেশন কার্ভটা আমি একটু পরে বলতেছি, তার আগে এখানে একটা টার্ম আছে সেটা হলো ম্যাক্সিমাম সাইজ আর নমিনাল ম্যাক্সিমাম সাইজ অফ দ্য অ্যাগ্রিগেট। এখন ম্যাক্সিমাম সাইজটা কি বলছে একটু দেখো, আমাদের the smallest sieve openings through which the entire amount of aggregate required to pass is called maximum size. তাহলে আমি একটু তোমাকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, একটু ভালো মতো দেখো। ফার্স্টে ধরে নাও যে তোমার 37.5 মিলিমিটারের একটা সিভ আছে, 25 এর একটা সিভ আছে, আর 12.5 এর একটা সিভ আছে। কি বলতেছি দেখো,
আমি কিন্তু সিভ বলতেছি 37.5, 25 এবং সবগুলা কিন্তু মিলিমিটারে, আর 12.5 মিলিমিটার সিভ আছে। এখন তুমি সিভ অ্যানালাইসিস করে দেখলা আমাদের যে ওপেনিংটা আছে সেই ওপেনিং দিয়ে অ্যাগ্রিগেট গুলাকে তুমি পাস করালা এবং 37.5 দিয়ে দেখলা যে তোমার 100%ই পাস হয়ে গেছে। তাহলে এই 100%ই পাস হয়ে গেছে দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের সবগুলো অ্যাগ্রিগেটের সাইজ হয় 37.5 এর ছোট অথবা 37.5। তাহলে এই যে সাইজটা আছে সেটাকে বলা হচ্ছে হলো ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ। আর নমিনাল ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ দ্বারা কি বোঝাচ্ছে, অথবা নমিনাল ম্যাক্সিমাম সাইজ দ্বারা কি বোঝাচ্ছে একটু দেখো। দ্য এন্টায়ার অ্যামাউন্ট অফ অ্যাগ্রিগেট ইজ পারমিটেড টু পাস। আমি যদি ধরে নিই আমাদের 25 মিলিমিটারের যে সিফটটা আছে সেখান দিয়ে দেখা যাচ্ছে যে 95 থেকে 98%-এর মতো আমাদের, অথবা 100%-এর মতো আমাদের অ্যাগ্রিগেট পাস করে যাচ্ছে। তাহলে আমাদের সেকেন্ড যে ওপেনিংটা আছে 25, সেটাকে আমরা বলবো হলো নমিনাল ম্যাক্সিমাম সাইজ, যেটা কিনা আমাদের পারমিট করবে। আর নমিনাল ম্যাক্সিমাম সাইজের উপরের যে সিফটটা থাকবে অথবা যে ওপেনিংটা থাকবে সেটাকে বলা হলো ম্যাক্সিমাম সাইজ। তাহলে তোমরা কি ম্যাক্সিমাম সাইজ আর নমিনাল ম্যাক্সিমাম সাইজটা কি বুঝতে পারছো? ম্যাক্সিমাম সাইজ মানে হলো আমাদের রিকোয়ার্ড, একদম কম্পালসারি করে দিছে যে পাস করতেই হবে। আর নমিনাল ম্যাক্সিমামে সে আমাকে শুধু পারমিট করতেছে, পাস করতেও পারে আবার নাও করতে পারে, বাট 95 থেকে 100%-এর মতো পাস করে যাবে বেশিরভাগই। তাহলে আমরা এতটুকু পোর্শন পর্যন্ত কি বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন আছে এখানে? একটু রেসপন্স করো তোমরা। ম্যাম নাই, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটা হলো গ্রেডেশন কার্ভ অথবা গ্রেডেশন চার্ট। এটা যদি আমরা এখানে দেখি এই টেবিলটা, এই যে, আচ্ছা, এই আমাদের যে চার্টটা পাচ্ছো অথবা এই যে গ্রাফটা পাচ্ছো এটাকে বলা হলো গ্রেডেশন কার্ভ। এখন গ্রেডেশন কার্ভ দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের একটা গ্রাফ পেপার প্লট করতে হবে, যে গ্রাফ পেপারে আমার এক্স এক্সিস বরাবর থাকবে হলো পার্টিকেল সাইজ এবং ওয়াই এক্সিস বরাবর থাকতেছে হলো আমাদের পার্সেন্ট ফাইনার, এবং পার্সেন্ট ফাইনারের রেসপেক্টে আমাদের যে পার্টিকেল সাইজে যে রিপ্রেজেন্টেশনটা করি যেই কার্ভের মাধ্যমে, সেটাকে বলা হয় হলো গ্রেডেশন কার্ভ, এবং এটাই হলো মেইনলি আজকে আমরা প্লট করব। এবং গ্রেডেশন কার্ভটা আমরা যেই চার্ট থেকে পাচ্ছি, তাহলে অবভিয়াসলি কি আমাদের কিছু ডাটা লাগবে যে কোন সিফ থেকে কতটুকু আমাদের রিটেন করতেছে অথবা পাস করতেছে, তাহলে সেই টেবিলটাকে বলা হলো গ্রেডেশন টেবিল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু বলতে ভুলে গেছিলাম, এই যে এই ফিগারটা দেখো, আমাদের ফার্স্টে যে মিক্সচারটা আমি যে কথাটা তোমাদের বলতে চাচ্ছিলাম, এগুলো হলো আমাদের কোর্স অ্যাগ্রিগেট, এবং কোর্স অ্যাগ্রিগেটের এই যে ফাঁকা যে জায়গাগুলো আছে সেইগুলো আমাদেরকে বলে থাকি হলো ভয়েড, এবং এই ভয়েড গুলো ফিল আপ করে থাকে হলো আমাদের ফাইন অ্যাগ্রিগেট। সো যখন আমাদের কোর্স অ্যাগ্রিগেটের মাঝখানে কোন ভয়েড গুলো আমাদের কোনো ফাইন অ্যাগ্রিগেট দ্বারা ফিল আপ হচ্ছে না, তখন ওই গ্রেডেশনটাকে আমরা বলে থাকি হলো পোরলি গ্রেডেড অ্যাগ্রিগেট। আর ওয়েল গ্রেডেড দ্বারা কি বোঝাচ্ছে একটু দেখো, আমাদের কোর্স অ্যাগ্রিগেটের ভিতর আমাদের ফাইন অ্যাগ্রিগেটও থাকবে, এবং অনেক টাইপের আমার কিন্তু পার্টিকেল আছে, একদম না যে একই টাইপের পার্টিকেল সব, কিছু ছোট আছে, কিছু মিডিয়াম আছে, একদম কিছু মাইক্রো টাইপের পার্টিকেল আছে। তাহলে ভেরিয়াস টাইপের গ্রেডেড আমার পার্টিকেল আছে, সেই টাইপের গ্রেডেশনকে আমরা বলি হলো ওয়েল গ্রেডেড। আর গ্র্যাব গ্রেডেড দ্বারা কি বোঝাচ্ছে সেটা একটু দেখো, আমাদের কোর্স অ্যাগ্রিগেট গুলো আছে, কোর্স অ্যাগ্রিগেটের ভিতর হলো আমরা ভয়েড দ্বারা ফিল আপ করতেছি ফাইন অ্যাগ্রিগেট, এবং ফাইন অ্যাগ্রিগেট যেগুলো ফিল আপ করতেছি সবই হলো দেখা যাচ্ছে যে একটা সার্টেন সাইজের কোনো ভ্যারিয়েশন নাই। যদি আমি ধরে নিই যে 12 না, ধরো যে 1.7 মিলিমিটারের পার্টিকেল, আরেকটা আছে হলো 2.3 পার্টিকেল,
বাট এখানে যে পার্টিকেল গুলো আমি বলে দিচ্ছি সব হলো 1.7, কোনো 2.3 পার্টিকেল নেই। তাহলে একই রেঞ্জের পার্টিকেল দিয়ে যদি আমাদের ভয়েডটা ফিল আপ হয়ে থাকে তাহলে সেখানে আমরা বলতে পারি হলো গ্যাপ গ্রেডেড। তার মানে গ্যাপিং গুলা হলো শুধু একটা রেঞ্জের পার্টিকেল দিয়ে আমরা ফিল আপ করতেছি ভয়েড গুলা। এবং এখানে যখন আমরা সিমেন্ট অ্যাড করব তখন দেখা যাচ্ছে যে আমাদের যেহেতু ফাইন অ্যাগ্রিগেটের সারফেস এরিয়া বেশি, সো আমাদের সিমেন্টের অ্যামাউন্টও কিন্তু খুব বেশি লাগতেছে। আর এখানেও আমরা যদি সিমেন্ট অ্যাড করি সেখানে শুধু ভয়েড গুলা সিমেন্ট দ্বারা ফিল আপ হচ্ছে। আর যখন আমরা এইখানে সিমেন্ট অ্যাড করব তখন আমাদের মিক্সচারটা একদম ভালো হবে এবং এখান থেকে আমরা যে কনক্রিটটা পাবো সেটা একটা ভালো ওয়ার্কেবল কনক্রিট পাবো, যেটার আমার ওয়ার্কেবিলিটি অনেক ভালো হবে। সেই জিনিসগুলো মোটামুটি আমরা ফার্স্টে ডিসকাশন করছি। আরেকটা জিনিস একটু তোমাদের বলা ছিল, এই যে যে টেবিলটা আমরা করতেছি এই টেবিলটা একটা টেবিল থেকে কিন্তু আমরা এই গ্রাফটা প্লট করব। এবং এখানে দেখো আমাদের ওয়েল গ্রেডেড এর জন্য আমাদের গ্রেডেশন কার্ভ একরকম হচ্ছে, গ্যাপ গ্রেডেড এর জন্য আমাদের একরকম হচ্ছে, আর পুরলি গ্রেডেড এর জন্য একরকম হচ্ছে। ওয়েল গ্রেডেড দ্বারা কি বোঝাচ্ছে দেখো আমাদের সব সাইজের পার্টিকেল একদম ইউনিফর্মলি আছে, আর এই নিচে কিন্তু আমাদের পার্টিকেল সাইজ রিপ্রেজেন্ট করতেছে। তাহলে দেখো কার্ভটা একদম স্মুথলি নিচে নামতেছে। আর গ্যাপ গ্রেডেড এর ক্ষেত্রে কি হচ্ছে, একটা সার্টেন রেঞ্জের পার্টিকেল হলো আমাদের একদম ম্যাক্সিমাম, একই অ্যামাউন্টের পার্টিকেল গুলো আমাদের থাকতেছে। আর পুরলি গ্রেডেড এর ক্ষেত্রে তো আমি তোমাদের বললামই একদম ডাইরেক্ট নিচে নেমে যাবে একই রেঞ্জের পার্টিকেল সবগুলো। সো আমাদের গ্রেডেশন কার্ভটা কেন লাগবে অথবা আমরা কেন সিভ অ্যানালাইসিস করব সেই জিনিসগুলো আমরা বুঝতে পারছি, আর কিছু টার্মও আমরা মোটামুটি শিখে আসছি। আচ্ছা, ফাইনেস মডুলাসের কথা আমি তোমাদের বলছি, এই যে দেখো কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন আমাদের স্ট্যান্ডার্ড সিভ। আবারও বলতেছি এখানে কিন্তু স্ট্যান্ডার্ড সিভ আছে, আমাদের অনেক সময় দেখা যাচ্ছে নন স্ট্যান্ডার্ড সিভও দেওয়া থাকতে পারে, বাট আমাদের নন স্ট্যান্ডার্ড সিভ গুলো বাদ দিয়ে কাজ করতে হবে। এই যে দেখো তোমাদের স্ট্যান্ডার্ড সিভ এর কিছু ভ্যালু দেওয়া ছিল এখানে, এই যে এগুলো হলো আমাদের স্ট্যান্ডার্ড সিভ। সো এই স্ট্যান্ডার্ড সিভ গুলো একটু মনে রাখার ট্রাই করবা, কারণ অনেক সময় ম্যাথে দেখা যাচ্ছে আমাদের নন স্ট্যান্ডার্ড সিভও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাদের ওই সিভের ভ্যালুগুলা অমিট করে ক্যালকুলেশন করা লাগতে পারে। আর এখানে আমাদের কি অ্যাপারেটাস লাগতেছে, আমাদের একটা ব্যালেন্স লাগবে, যে ব্যালেন্সের মাধ্যমে হলো আমরা অ্যাগ্রিগেট গুলার ওয়েট নিব। আমাদের কিছু স্ট্যান্ডার্ড সিভ লাগবে যেটা ভিতর দিয়ে অ্যাগ্রিগেট পাস করাবো, আর একটা হলো মেকানিক্যাল সিভ শেকার আমাদের লাগবে। সো আমরা যখন অ্যাগ্রিগেট গুলাকে সিভের ভিতর রাখতেছি, সো অবভিয়াসলি কি আমাকে এটাকে শেক করতে হবে। আমরা দুই টাইপের শেক করতে পারি, একটা ম্যানুয়াল শেকার অথবা যেটা ম্যানুয়ালি আমরা করতে পারি, আর একটা যেটা আছে সেটা হলো মেকানিক্যাল সিভ শেকার। তার মানে হলো এটা অটোমেটেড, হলো আমরা একটা মেশিনের ভিতর রাখবো, এটা অটোমেটেড শেক হয়ে যাবে। শেকিং করলে দেখা যাচ্ছে যে পার্টিকেল গুলা ছোট সেগুলো হলো পাস করে যাবে, আর যেগুলো বড় সেগুলো হলো এটার উপর রিটেন করবে। সেখানে আমরা ল্যাবে দেখবো হলো মেকানিক্যাল সিভ শেকার। আর একটা ওভেন লাগতে পারে, ওভেনটা কেন লাগতেছে সেটা একটু বলি। আমরা যখন অ্যাগ্রিগেট নিয়ে কাজ করব, আমার অ্যাগ্রিগেট গুলা কিন্তু ড্রাই অ্যাগ্রিগেট হতে হবে। সো এই কারণে ফার্স্টে আমাদের ওভেনে ড্রাই করে আমাদের এটার ভিতর যাতে কোনো ময়েশ্চার কন্টেন্ট না থাকে সেই টাইপের অ্যাগ্রিগেট নিয়ে কাজ করতে হবে। সো এটা ওয়ান কাইন্ড অফ কিন্তু স্যাম্পলিং। স্যাম্পলিং দ্বারা বোঝাচ্ছে আমাদের অ্যাগ্রিগেটটাকে আমরা কাজে করার জন্য প্রিপেয়ার করে নেওয়ার যে প্রসিজার সেটাকে বলতেছি। এখানে কিছু ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে, তোমাদের একটু দেখো। আমাদের ফাইন অ্যাগ্রিগেটকে আমরা যখন স্যাম্পলিং করব, ফাইন অ্যাগ্রিগেট দ্বারাই কিন্তু বোঝাচ্ছে যে আমাদের 4 নাম্বার সিভ দিয়ে পাস করে যাবে। সো তুমি ধরে নাও যে 500 গ্রামের একটা স্যাম্পল নিলা এবং ফাইন অ্যাগ্রিগেটে সিভ অ্যানালাইসিস করলা, সেই ক্ষেত্রে তোমাকে একটা ক্রাইটেরিয়া বলে দিচ্ছে টিপিক্যাল, যে আমাদের অ্যাটলিস্ট 85% যাতে অ্যাগ্রিগেট গুলো পাস হওয়া লাগবে 4 নাম্বার সিভ দিয়ে, আর 8 নাম্বার সিভ দিয়ে অ্যাটলিস্ট 5% এর বেশি রিটেন হতে হবে। এটা জাস্ট একটা টিপিক্যাল ক্রাইটেরিয়া বলে দিছে। আর তুমি যদি 100 গ্রামের স্যাম্পল নিয়ে কাজ করো সেক্ষেত্রে বলতেছে যে আমাদের 8 নাম্বার সিভ দিয়ে
অ্যাটলিস্ট 95% পাস করতে হবে। জাস্ট একটা ক্রাইটেরিয়া বলে দিছে যাতে তোমার যে ক্যালকুলেশন করতেছো অথবা তুমি যে সিভ অ্যানালাইসিস করতেছো সেটা ঠিক হচ্ছে কি হচ্ছে না এটা জাস্ট বোঝার একটা আইডিয়া দিচ্ছে। এরপরে এই জিনিসগুলো আপাতত আর লাগবে না। আমরা হলো ফার্স্টে একদম প্রসিজারে চলে যাই। প্রসিজারে আমাদের কি করতে হবে ফার্স্টে একটু দেখো। আমাদের যে স্যাম্পলটা আছে সেটাকে কি করে নিতে হবে, আমাদের ড্রাই করে নিতে হবে। ড্রাই করে নেওয়ার পরে আমাদের একটা ওভেনের মাধ্যমে আমরা ড্রাই করে নিচ্ছি এবং সেখানে টেম্পারেচারটা আমরা এতর ভিতর রাখবো। সো আমাদের ওভেন ড্রাই অ্যাগ্রিগেট গুলা নিয়ে কাজ করতে হবে। এরপরে যেটা আছে আমাদের যে সিভ গুলা, সেই সিভ গুলাকে হলো একটা ইন অর্ডারে প্লেস করতে হবে। ইন অর্ডারে প্লেস দ্বারা বোঝাচ্ছে আস্তে আস্তে আমাদের ওপেনিং গুলা কম হতে থাকবে। এমন না যে আমি এটা যদি 4 নাম্বার হয়, এটা ধরে নাও যে তোমার 8 নাম্বার, তারপরে সিভটা ধরে নাও যে 16 নাম্বার আছে। সো এই সিরিয়াল ওয়াইজে কিন্তু তোমাকে প্লেস করতে হবে। তুমি এমন করতে পারবা না যে 4 নাম্বারের পর তুমি 16 নাম্বার দিলা তারপরে 8 নাম্বার দিলা, এটা করা যাবে না। সো তোমার এখানে যে সিরিয়ালটা আছে একটু ভালো মতো যদি দেখো, এই সিরিয়াল ওয়াইজ হলো আমাদের সিভ গুলাকে প্লেস করতে হবে এবং এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ওপেনিং গুলা কিন্তু আস্তে আস্তে ছোটর দিকে যাচ্ছে। তাহলে আমাদের সেকেন্ড স্টেপ হয়ে গেল। তারপরে থার্ড যে স্টেপটা থাকতেছে সেটা হয়তো আমরা ম্যানুয়ালি হ্যান্ড শেকিং এর মাধ্যমে শেক করে নিতে পারি অথবা মেকানিক্যাল যে শেকারটা আছে সেটার মাধ্যমে আমরা শেক করে দেখবো যে আমাদের প্রত্যেকটা সিভে কতটুকু রিটেইন করছে, সেটার ডাটাগুলো আমাদের কালেক্ট করতে হবে। তাহলে এই হলো মোটামুটি আমাদের মেইন প্রসিজার। এখন আমি যদি তোমাদের একটু ল্যাবের ভিডিওটা দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতে ইজি হবে। একটু ওয়েট করো, আমি ল্যাবের ভিডিওটা দেখাচ্ছি তোমাদের যে কিভাবে আমরা মেইনলি ল্যাবে এটা কন্ডাক্ট করে থাকি। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো সবাই? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো এই যে হলো আমাদের সিভ গুলা একদম ইন অর্ডারে প্লেস করা আছে। একটু ভালো মতো দেখো এখানে আমাদের এই যে যে শেকারটা আছে সেটাকে আমরা বলতেছিলাম মেকানিক্যাল শেকার এবং এখানে একটা আমাদের সুইচ থাকে। সো আমরা যখন সুইচটা অন করে দিই আমাদের এগুলা হলো অটো রোটেট করা অথবা শেক করা শুরু করে। সো যখন শেকিং শুরু হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে পার্টিকেল গুলা ছোট সেগুলো হলো নিচের দিকে আমাদের পড়ে যেতে থাকে আর লাস্টের নিচের দিকে একটা প্যান রেখে দিই এবং এটা কিন্তু সিকোয়েন্স ওয়াইজ আমাদের ইন অর্ডারে প্লেস করতে হবে যে লাস্টের যে ওপেনিংটা সেটা একদমই ছোট। তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে দেখো, অ্যাগ্রিগেট গুলো আমরা কতটুকু অ্যাগ্রিগেট নিয়ে কাজ করতেছি সেটা দেখাচ্ছি। এটা আমরা ফাইন অ্যাগ্রিগেটেডটা দেখাচ্ছি, স্যান্ড নিয়ে কাজ করতেছি। সো ফার্স্টে আমাদের ওয়েট নিয়ে নেওয়া লাগতেছে যে টোটাল আমি কতটুকু স্যাম্পলের ফাইন অ্যাগ্রিগেট নিচ্ছি। এই যে দেখো এখানে আমাদের ব্যালেন্সে ওয়েটটা শো করতেছে, এখানে কত 500 গ্রামের মতো আমরা নিয়ে কাজ করতেছি, হয়তো এটা সার্টেন 500 না 50 গ্রামের মতো। এবং এখানে হলো আমরা কিছু কোর্স অ্যাগ্রিগেটও অ্যাড করে দিচ্ছি। তাহলে কোর্স অ্যাগ্রিগেট অ্যাড করলাম, ফাইন অ্যাগ্রিগেট অ্যাড করে আমি টোটাল ওয়েট পেলাম স্যাম্পলের। এই যে মটোরাইজ সিভ শেকার। এরপর হলো আমাদের ফার্স্টে যে ওপেনিংটা আছে সেই ওপেনিং এর ভিতর হলো আমার স্যাম্পলটাকে আমি ঢেলে দিব। এই যে এখানে হলো সিভের ডাইমেনশন গুলা অথবা স্পেসিফিকেশন গুলা দেওয়া আছে যে কোনটা কত নাম্বার সিভ অথবা ওপেনিং কত, এই যে এখানে হলো দেওয়া থাকে, এই সিভের গায়ে লেখা থাকে। আমরা মেশিনটা অন করে দিয়েছি। এরপর আমাদের যে স্যাম্পলটা নিয়েছিলাম টোটাল ফুল স্যাম্পলটাকে হলো এই শেকারের ভিতর হলো আমরা ঢেলে দিচ্ছি।
এবং তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো, এটা কিন্তু আস্তে আস্তে একদম রোটেট হচ্ছে কিন্তু হালকা করে। যদি ভালো মতো খেয়াল করো, আমরা মোটরটা অন করে দিয়েছি, এটা আস্তে আস্তে রোটেট করা শুরু করতেছে। এই যে রোটেট হয়ে শেক করতেছে মেনলি। সো শেকিং এর কারণে যেটা হবে, আমাদের যে ছোট পার্টিকেল গুলো আছে সেগুলা হলো আমাদের পাস করে যাবে। আমাদের শেকিং হয়ে গেছে, এই যে দেখো সিভের ওপেনিং গুলা। এরপরে দেখবো যে আমাদের প্রত্যেকটা সিভ দিয়ে কতটুকু রিটেন করতেছে। এই যে এখানে দেখো, এটা আমাদের একটা ওপেনিং, এরকম ওয়্যার মেশ থাকে, এবং এই সিভটাতে দেখলাম যে আমাদের কোনো পার্টিকেল রিটেন করেনি, তার মানে সবগুলা পাস করে গেছে। আচ্ছা, এরপর এভাবে হলো সিরিয়াল ওয়াইজ আমাদের প্রত্যেকটা অ্যাগ্রিগেটে ওয়েট হলো কতটুকু রিটেইন করতেছে, সেই রিটেইন দিয়ে হলো আমরা কাজ করব। একটু দেখো, কিছু অ্যাগ্রিগেটে রিটেইন করবে, আবার কিছু অ্যাগ্রিগেট পাস করে যাবে। এই সিভে হলো এতটুকু রিটেইন করছে, এবং এভাবে প্রত্যেকটা সিভের হলো আমাদের ওয়েট নিতে হবে। তাহলে কিভাবে আমরা কাজটা করব অথবা সিভ অ্যানালাইসিস করব সেটা কি বুঝতে পারছি? এখন আমি চলে আসি, যদি এটা বুঝে হ্যাঁ ম্যাম। থাকো, এখন আমি চলে আসবো ডাটা শিটে। ল্যাবের ভিডিওটা তো বুঝতে পারছো তাই না সবাই? এখন তাহলে দেখো ডাটা শিটে কি বলতেছে। আমাদের এরকম হলো স্ট্যান্ডার্ড কিছু সিভ আছে, এই যে দেখো স্ট্যান্ডার্ড সিভ আছে, ওইটার বেসিসে হলো এই সিভ নাম্বার গুলো আমাদের ইঞ্চিতে আছে, আমরা মিলিমিটারে এটা হলো কনভার্ট করে নিছি। এরপরে দেখো আমাদের সিভ উইথ ম্যাটেরিয়াল, তার মানে হলো আমরা যখন শেক করলাম, শেক করার পরে হলো আমাদের কিছু ডাটা পাবো, যেটা হলো ব্যালেন্সে, যেটা কিনা আমাদের ইন্ডিকেট করবে সিভ প্লাস ম্যাটেরিয়ালের। আর পরের আরেকটা যে টেবিল আছে, এবং এই যে যে ম্যাটেরিয়াল, এটা দ্বারা কিন্তু বোঝাচ্ছে রিটেন, তার মানে কতটুকু রিটেন করছে সেটা, প্লাস হলো আমাদের সিভের সাইজ, সিভের ওয়েট। এবং পরের যে কলামটা আছে সেটা হলো পরের যে কলামটা আছে সেটা হলো আমাদের ওয়েট অফ দ্য সিভ দেওয়া আছে। তাহলে এখন আমাদের কি ম্যাটেরিয়াল কতটুকু রিটেন করতেছে সেটা আমরা কি বের করে নিতে পারবো। এই কলাম থেকে এই কলামটা মাইনাস করে দিবা, তাহলে ম্যাটেরিয়াল রিটেনটা কিন্তু পাবা। ম্যাটেরিয়াল রিটেনটা কি বুঝতে পারছো? আমরা যখন অ্যানালাইসিস করলাম, চেক করার পরে আমরা ব্যালেন্সে নিচ্ছিলাম, ব্যালেন্সে নিয়ে কি একটা ওয়েট পাচ্ছো, সেই ওয়েটটা দেখো সিভ প্লাস ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মানে কতটুকু রিটেন করছে। এখন আমার তো মেইনলি ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে হবে অথবা অ্যাগ্রিগেট নিয়ে কাজ করতে হবে, তাহলে সেখান থেকে কি আমাদের সিভের ওয়েটটা বাদ দিতে হবে। এবং তুমি যখন টেস্টটা করবা, টেস্ট করার আগেই আমরা প্রত্যেকটা সিভের ওয়েট নিয়ে নিয়েছিলাম। সো সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আমাদের সিভের ওয়েট গুলা এটা, সিভ প্লাস ম্যাটেরিয়াল রিটেনের ওয়েট এটা, তাহলে এই দুইটা ডিফারেন্স থেকে আমি ম্যাটেরিয়ালের ওয়েটটা পাবো। আচ্ছা, এখানে একটু দেখো, আমাদের এই যে অ্যাগ্রিগেট যেগুলা, সেগুলা রিটেনের ভ্যালু পাচ্ছে হলো আমি 8 নাম্বার থেকে পাচ্ছি, এর উপরের কোনো ভ্যালু নেই, তার মানে হলো এগুলা দিয়ে কোনো কিছুই রিটেন করেইনি, সব পাস করে গেছে। তাহলে এটা কি টাইপের অ্যাগ্রিগেট বলো তো? ফাইন অ্যাগ্রিগেট কিন্তু, কারণ আমাদের এটা 4 নাম্বার সিভ দিয়ে যেহেতু পাস করে গেছে, সো অবভিয়াসলি আমাদের বুঝতে হবে এটা ফাইন অ্যাগ্রিগেটের। ইভেন তোমাদের ডাটাটা কিন্তু ফাইন অ্যাগ্রিগেটেরই দেওয়া আছে। আর এখানে টোটাল যদি সামেশন করো তাহলে কতটুকু স্যাম্পল ছিল সেটা পেয়ে যাবা, স্যাম্পলের রেসপেক্টে পার্সেন্টেজ বের করবা প্রত্যেকটার। তাহলে এটা যদি ধরে নাও যে আমার টোটাল স্যাম্পল, আমি একটু সবগুলা রিমুভ করে দিই। আচ্ছা, একটু দেখো আমি ক্যালকুলেশনটা তোমাদের
পারার কথা তাও আমি বলে দিচ্ছি। আমি টোটাল সামেশন করে দেখলাম যে আমাদের 500 গ্রামের মতো স্যাম্পল ছিল। আর এখানে রিটেইন করতেছে হলো, একটু এক সেকেন্ড, এখানে ধরো যে 20 গ্রামের মতো হলো তোমার রিটেইন করছে, তাহলে সেখান থেকে তোমার পার্সেন্টেজটা বের করে নেবে 20 ইন্টু 100 ডিভাইডেড বাই 500। এরকম ভাবে তোমার সবগুলার ম্যাটেরিয়াল রিটেইন কতটুকু বের করে নিবা। এরপরে থাকতেছে হলো আমাদের কিউমুলেটিভ রিটেইন। কিউমুলেটিভ রিটেইন ফার্স্টে যেটা সেটা তো এখানেই থাকে, এটার সাথে পরবর্তী যে ভ্যালুটা সেটা আমরা অ্যাড করে এখানে লিখে দিই সেকেন্ড রোতে। সেকেন্ড রোর ভ্যালুটা থার্ড রোর সাথে অ্যাড করে আমরা থার্ড রোতে লিখে দিই। এরকম ভাবে তুমি জিগজ্যাগ করে প্রত্যেকটার কিউমুলেটিভ রিটেইনটা পাবা। আর পার্সেন্ট ফাইনাল দ্বারা বোঝাচ্ছে হলো আমার টোটাল হলো 100%। 100 থেকে তুমি যতটুকু রিটেইন করে গেছে সেটা যদি বাদ দিয়ে দাও তাহলে কতটুকু ফাইনার অথবা কতটুকু পাস করতেছে সেটার অ্যামাউন্টটা পাবা। তাহলে এটা হবে হলো 100 মাইনাস এই কলামটা, তাহলে এটা পার্সেন্ট ফাইনালটা পেয়ে গেল। এখন এখানে একটা কথা বলছে সেটা হলো একটু দেখো আমাদের এফএমটা কি ছিল, কে একজন বলো তো একটু। আমাদের কিউমুলেটিভ রিটেইন যেটা ছিল সেটার সামেশন। তাহলে এখানে যতটুকু আছে সবগুলা সামেশন করবা, ডিভাইডেড বাই 100 করবা। এখন এখানে কিন্তু সব সামেশন করা যাবে না, এখানে আমাদের যে স্ট্যান্ডার্ড সিভ যেগুলো আছে সেগুলার কিউমুলেটিভ হলো তোমার সামেশন করতে হবে। একটু দাঁড়াও, সাম অফ স্ট্যান্ডার্ড কিউমুলেটিভ, তার মানে আমরা যদি একটু দেখি আমাদের প্যানটা কিন্তু স্ট্যান্ডার্ড না, প্যানে যেটা সেটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের একদম ছোট টাইপের পার্টিকেল যেটা প্যানে আমাদের রিটেইন করতেছে অথবা 100 দিয়ে পাস করে যাচ্ছে। আমাদের মেইনলি স্ট্যান্ডার্ড হলো এতটুকু পোর্শন দিয়ে কাজ করে। এখানে আরেকটা জিনিস একটু দেখো আমাদের 12 কিন্তু আছে, বাট তোমাদের স্ট্যান্ডার্ড যে সিফটটা ছিল সেখানে কিন্তু 12 নেই, এই যে নাম্বার 12 কিন্তু নেই। 4 এর পরে 8, 16, 30, 50, 100। সো সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা যখন কিউমুলেটিভটা করবা মানে সামেশনটা যখন করবা তখন প্যান বাদ দিবা আর 12 এরটা বাদ দিবা, বাদ দিয়ে বাকি যে কয়টা ভ্যালু আছে সেইগুলার হলো তোমরা সামেশন করবা। সামেশনকে 100 দ্বারা ডিভাইড করে দিবা, তাহলে যে ভ্যালুটা পাচ্ছ সেটা হলো আমাদের ফাইনেস মডুলাস অফ ফাইন অ্যাগ্রিগেট। সিমিলারলি দেখো আমাদের কোর্স অ্যাগ্রিগেটের জন্য কিছু ডাটা দেওয়া আছে এবং আগের ফুল প্রসিজার যেভাবে করলা সেম ভাবে হলো এই টেবিলটা ফিল আপ করবা। এটা আমি আর দেখাচ্ছি না, এবং লাস্টে যখন ফাইনেস মডুলাসটা বের করবা তখন হলো কিউমুলেটিভ করতে হবে সামেশনের। এই যে এই কলামটার কিউমুলেটিভটা সামেশন করে দিবা, এবং এখানেও চেক করে দেখবা যে তোমাদের স্ট্যান্ডার্ড সিফ গুলার দেওয়া আছে কিনা। নন স্ট্যান্ডার্ড অনেক সিফ থাকতে পারে, বাট যখন আমি এফএম ভ্যালু ক্যালকুলেট করব তখন হলো সামেশন করার সময় নন স্ট্যান্ডার্ড সিফটা বাদ দিয়ে দিতে হবে। আর পার্সেন্ট ফাইনাল তো আমি তোমাদের বলেই দিয়েছি যে 100 থেকে এটা বাদ দিবা, তাহলে বুঝতে পারবো যে কতটুকু আমাদের পাস করে গেছিল, কারণ এটা হলো রিটেইন করতেছে। আর এরপরে যে ডাটা টেবিলটা আছে সেটা হলো আমাদের কম্বাইন্ড একটা, আমরা যখন মিক্সচারটা করতেছি সেটার জন্য ডাটা টেবিল। তোমাদের কোর্স অ্যাগ্রিগেটের জন্য দেওয়া আছে, ফাইন অ্যাগ্রিগেটের জন্য দেওয়া আছে, সবগুলোর জন্য এই ফুল টেবিলটা ফিল আপ করবা। ডাটাগুলো কিন্তু আগেই দেওয়া আছে দুইটা টেবিলে, বাট যখন কম্বাইন্ড ফাইনেস মডুলাসটা করবা তখন ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে। ফর্মুলাটা দাঁড়াচ্ছে হলো m1 f1 প্লাস m2 f2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। m1 দ্বারা বোঝাচ্ছে হলো আমাদের ফাইন অ্যাগ্রিগেট কতটুকু সেটা পাচ্ছ হলো এইখান থেকে, এই যে 500 গ্রাম ছিল, আর m2টা পাচ্ছ হলো এই যে এইখান থেকে কতটুকু আসতেছে সেটা দেখে নিবা। তাহলে m1 m2 হলো টোটাল আমাদের স্যাম্পল, আর এফ এ দ্বারা বোঝাচ্ছে হলো ফাইন অ্যাগ্রিগেটের
আমার ফাইনেস মডুলাসের ভ্যালুটা, আর সিএ দ্বারা বোঝাচ্ছে ফাইন অ্যাগ্রিগেটের কোর্স অ্যাগ্রিগেটের ফাইনেস মডুলাস, যেটা কিনা তোমরা আগেই বের করে আসছো। সো এই প্রিভিয়াস দুইটা ডাটা দিয়ে হলো তোমাদের কম্বাইন্ড যে ফাইনেস মডুলাস আসতেছে একটা মিক্সচারে, সেটা হলো তোমরা বের করবা। তাহলে এই হলো মোটামুটি তোমাদের ডাটা শিট, তোমাদের ডাটা দিয়ে দেওয়া হবে এবং এই ডাটা ওয়াইজ হলো তোমরা এই ফুল টেবিলটা ফিল আপ করবা। তাহলে ডাটা শিট এবং ক্যালকুলেশনটা কি বুঝতে পারছো সবাই? কারো কোনো কনফিউশন আছে কিনা একটু বলো আবারও। লাস্ট যে টেবিলটা সেটা হলো প্রিভিয়াস ডাটা দিয়ে সলভ করবা, শুধু ফাইনেসের ভ্যালুটা একটু চেঞ্জ হয়ে যাবে। আমরা আগের ক্ষেত্রে কি করেছিলাম, ফাইনেসটা কি করছি, কিউমুলেটিভ যতটুকু রিটেন ছিল স্ট্যান্ডার্ড এটা ডিভাইডেড বাই 100 করেছিলাম, বাট এটা আর এখানে অ্যাপ্লিকেবল না, কারণ এখানে দেখা যাচ্ছে আমাদের কোর্স অ্যাগ্রিগেট এবং ফাইন অ্যাগ্রিগেট দুইটা কম্বাইন্ড আকারে আছে। সো কম্বাইন্ড কোনো ম্যাটেরিয়াল যখন থাকবে তখন আমাদের ফাইনেস মডুলাস বের করার ফর্মুলাটা এরকম হবে। এটা তোমরা হলো থিওরিতেও করে আসার কথা অথবা করবা সামনে যদি করে না থাকো। তোমাদের 201 সাবজেক্টে কি কমপ্লিট হয়েছে নাকি এবার করতেছো? আচ্ছা, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে হলো এই জিনিসটা জানবা, হয়তো 1-2 তে অথবা 2-1 এ যে কোনো একটা সেমিস্টার করে আসার কথা অথবা করবা। তাহলে এইটুকু কি ক্লিয়ার হয়েছে সবার? Yes. আচ্ছা, এখন আমি ম্যাম একটু একবার কোনটা বলো। ম্যাম গ্রাফে একটু আচ্ছা, গ্রাফে আমি যাইনি, ডাটা শিট বুঝছো কিনা এটা বলো, গ্রাফ তো আলাদা জিনিসই। জি ম্যাম বুঝছি। আচ্ছা, এখন আমি চলে আসি, দেখো তোমাদের এরকম একটা গ্রাফ প্লট করতে হবে। আমাদের নরমালি তিনটা টাইপের গ্রাফ পেপার আছে, একটা নরমাল, একটা সেমি লগ আর একটা লগ লগ। এখন আমরা এই যে সিভ অ্যানালাইসিসটা করতেছি, এখানে হলো আমাদের সেমি লগ গ্রাফ পেপারটা লাগবে, সেমি লগ গ্রাফ পেপারটা লাগবে। তো সেমি লগ গ্রাফ পেপারটা দ্বারা কি বোঝাচ্ছে একটু ভালো মতো দেখো, আমাদের যে কোনো একটা এক্সিস হলো লগ স্কেলে থাকবে, আর একটা এক্সিস হলো আমাদের নরমাল যে স্কেলটা থাকে সেই স্কেলে। এখন লগ স্কেলে আমরা নরমালি যখন গ্রাফটা প্লট করব তখন এই পাশে থাকবে হলো আমাদের পার্টিকেল সাইজ অথবা ডায়ামিটার, আর এই পাশে থাকতেছে হলো পার্সেন্ট ফাইনাল। সো তুমি যখন করছো এই যে ডাটা শিটে দেখো, তুমি প্রত্যেকটার জন্য পার্সেন্ট ফাইনাল জানো, এই কারণে কিন্তু ফার্স্ট আমি মিলিমিটারে নিয়ে গেছি। সো 75 মিলিমিটারের জন্য তোমার পার্সেন্ট ফাইনাল কতটুকু সেটা জানো, এরকম 0.15 এর জন্য পার্সেন্ট ফাইনাল কতটুকু, সবগুলা ডাটা জানো। ডাটাগুলা এরকম ভাবে প্লট করবা। সো প্লট করলে দেখা যাচ্ছে যে তুমি ফ্রি হ্যান্ডে একটা বেস ফিট কার্ভ প্লট করবা, এরকম ভাবে আসবে, একদম লাস্টের দিকে ম্যাচ করে যাবে, অথবা এরকম ম্যাচ না করালেও কোনো সমস্যা না, একদম জাস্ট কানেক্ট হয়ে হয়ে যাবে এরকম একটা অবস্থা। এখানে একটু দেখো, আমাদের শুরুটা করছে কিন্তু 0 থেকে, তার মানে আমাদের যে এক্সিসটা ভার্টিক্যাল যে এক্সিসটা নরমাল যে এক্সিস, সেটা হয় আমরা 0 থেকেও শুরু করতে পারি অথবা এখানেও 0 থেকে শুরু করি। আমরা ইন জেনারেল কেসে কি নিচে থেকে 0 শুরু করি, তারপরে 10 দিই, তারপরে 20। সো যদি তুমি নিচে থেকে দাও তাহলে গ্রাফটা এরকম আসবে, আর যদি উপরে 0 দাও তাহলে গ্রাফটার শেপটা কিছুটা এরকম আসবে। সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে যে তুমি কোন সাইড থেকে নাম্বারিংটা করতেছো অথবা স্কেলিংটা করতেছো। এখন একটু ভালো মতো দেখো, তোমরা নরমালি কি লগ স্কেলে কি গ্রাফ পেপার প্লট করছো, এটা আগে বলো। যদি প্লট করে থাকো তাহলে আমি গ্রাফটা আর বোঝাবো না। না ম্যাম, লগ স্কেলে ম্যাম আমরা করিনি তো। আচ্ছা, একটু দেখো, তোমাদের যখন গ্রাফ পেপারটা কিনবা এরকম ভাবে কিছু নাম্বারিং করা থাকে। আমাদের লগ স্কেলে কখনো আমরা 0 থেকে শুরু করি না, লগে 0-র ভ্যালুটা কিন্তু ইনফিনিটি। তো আমরা এখানে যখন আমরা স্কেলিংটা দিব অথবা নাম্বারিংটা দিব, নরমালি যেরকম আমরা 0 দিতাম, 1 2 3 এরকম দিতে পারতাম, বাট যখন আমরা লগ স্কেলে করব তখন আমরা 0 থেকে শুরু করব না, তখন আমরা 10 ভিত্তিক করব। 10 বেস দ্বারা বোঝাচ্ছে 10 টু দি পাওয়ার 0, মানে কি
1, তারপর 10 টু দি পাওয়ার 2 1 দ্বারা কি বোঝাচ্ছে 10, তারপর 10 টু দি পাওয়ার 2 দ্বারা কি বোঝাচ্ছে, আচ্ছা আমি লিখে দিই, টাইপ করতে একটু ঝামেলা আছে, 100, তারপরে হয়ে যাচ্ছে হলো দেখো 1000, এরপরে হয়ে যাচ্ছে এরকম। সো আমাদের 10 এর পাওয়ার বেসিসে কিন্তু চেঞ্জ হবে। সিমিলারলি আমাদের জিরোর এই পাশে কি আসতো -1, তারপরে উপরে যদি তুমি যেতা -2 আসতো, -3 আসতো, এরকম ভাবে কিন্তু আসতো জিনিসগুলো। সো সিমিলারলি তুমি যখন লগ স্কেলে করবা সেই ক্ষেত্রেও তোমার এরকম ভাবেই আসবে। একটু দেখো 10 টু দি পাওয়ার হলো -1 হবে, 10 টু দি পাওয়ার -1, সিমিলারলি 10 টু দি পাওয়ার হলো -2, সিমিলারলি 10 টু দি পাওয়ার হলো -3। এরকম ভাবে যখন করতেছো তখন জিনিসটা তোমার ভ্যালুগুলো আসতেছে হলো কিরকম আসতেছে দেখো, 1 আসতেছে, এদিক বরাবর 10 আসতেছে, তারপরে যখন যাচ্ছ তখন 100 আসতেছে, তারপরে যখন যাচ্ছ তখন 1000 আসতেছে। আর তুমি এদিকে যখন যাওয়ার ট্রাই করতেছো তখন আসতেছে 0.001, 0.0001, 0.1, এইভাবে কিন্তু যাচ্ছে, বাট মাঝখানে কিন্তু কোনো জিরো নাই, কারণ লগ স্কেলে আমরা জিরো বসাতে পারবো না। তো আমাদের যখন এক্সিসটা আছে দেখো এই যে আমরা 0.1 বসাতে পারি, 0.01 বসাতে পারি, 1 বসাতে পারি, 10 বসাতে পারি। সো 1 এর যখন এইদিকে যাব তখন পয়েন্ট করে করে বাড়বে, আর 1 এর এই পাশে যখন যাব তখন 10 টু দি পাওয়ার 1 2 3 করে আসবে। সো তোমরা যখন গ্রাফ পেপারটা কিনবা এরকম ভাবে তোমাদের স্কেলিংটা করে নিতে হবে। এখানে উপরে দেখো একটু আমি আরেকটু জুম করে দিই, এরকম একটা দাগ থাকবে, এরকম বড় একটা দাগ থাকবে। সো এই যে এটা থেকে এতটুকু পোর্শন পর্যন্ত হলো তোমার 10 এর উপরে ভাগ করে নিতে হবে। সো তুমি যদি এটাকে 1 দাও তখন এটাকে নাম দিতে হবে হলো 10, আর এরপরে আরো যেরকম স্কেলটা থাকবে সেটাকে নাম দিতে হবে হলো তোমার 100, তারপর এটা 1000। সিমিলারলি তুমি এটাকে যদি নাম দাও 1 তখন এটা নাম হয়ে যাবে 0.1, এই পাশে যে আরো অনেক স্কেল থাকবে সেটা হয়ে যাবে হলো 10। সো এরকম ভাবে কিন্তু তোমার স্কেলিংটা করে নিতে হবে, অথবা তুমি এক্সিসটা নাম্বারিং করে নিতে হবে। নরমাল স্কেলের মতো কিন্তু তুমি নাম্বারিং করতে পারতেছ না। সো ভিতরে তুমি দেখবা যে আরো কিছু আমাদের গ্রিড লাইন আছে, সেই গ্রিড লাইনকে তোমার ডিভাইড করে নিতে হবে, এবং 10টার মতো গ্রিড লাইন থাকবে। তাহলে একটু তুমি দেখো এটা যদি আমার 1 হয়, এটা যদি 10 হয়, তাহলে আমাদের প্রত্যেকটা স্কেলের ভ্যালু কত করে হবে 1 করে কিন্তু হবে। তাহলে এখানে যে স্কেলটা থাকবে সেটা 2 হবে, এখানে যে স্কেল থাকবে সেখানে 3 হবে, এরকম 4 5 6 7 8 9 আপ টু 10 পর্যন্ত যাবে। সিমিলারলি এটা একটু দেখো, আমার 10 থেকে 100 ভিতর যাওয়ার জন্য কিন্তু আমাদের 10টা করে গ্রিড আছে, তাহলে প্রত্যেকটা গ্রিডের 1 ইউনিট সমান কিন্তু 10 করে হচ্ছে। তাহলে এখানে যে স্কেলটা তোমার দেওয়া আছে সেটা হবে হলো 20, এটা দেওয়া হবে 30, এটা দেওয়া হবে 40, এটা 50, এরকম ভাবে যাবে। আর এইদিকের গুলা সিমিলারলি সেম হবে, এই পাশে যেটা যেহেতু আসতেছে 0.1, তাহলে এটা কি হবে, এখানে আরেকটা স্কেল, এদিকে কিন্তু আরো আছে, তোমাদের হয়তো দেখানো যাচ্ছে না, এটা হবে 0.2, 0.3, 0.4, এরকম ভাবে কাটা আছে। আর এর মাঝখানে দেখো যে কয়টা গ্রিড আছে সেই কয়টা গ্রিডের বেসিস হলো তোমার ডিভাইড করে নিতে হবে যে 0.1 আর 0.2 ভিতর কয়টা গ্রিড আছে, এটা ক্যালকুলেট করে দেখবা, তাহলে প্রত্যেকটা গ্রিডের 1 ইউনিট সমান কত ঘর সেটা ভ্যালুটা পেয়ে যাবা। তাহলে এই স্কেলিংটা কি বুঝতে পারছো? তোমরা গ্রাফ পেপারটা ম্যাম কিনলে বুঝতে পারবা আরো ভালো মতো। বলো। ম্যাম এই যে হুম প্রতিটা ঘর হচ্ছে বড় থেকে ছোট হইতেছে, হুম এটা এখানে নরমাল, হ্যাঁ কি এটা আমরা এইভাবে দেখো, এটা কেন হচ্ছে এরকম না, স্কেলে অথবা গ্রাফ পেপারটাই হলো লগ স্কেলে জিনিসটা এরকম ভাবে রিপ্রেজেন্ট করা, যে ফার্স্টের দিকে আমাদের গ্রিড গুলো একটু বড় হবে, আস্তে আস্তে কি আমাদের এক্সপোনেনশিয়ালি কি ছোট হয়ে যাচ্ছে কিন্তু।
একটা লাইন যখন আমাদের কার্ভ সিস্টেমে হয় তখন আমাদের লগ স্কেলে করলে কিন্তু এটা স্ট্রেট লাইন হয়ে যায়। এই যে কার্ভটাকে যে তুমি স্ট্রেট লাইন করতেছো, অবভিয়াসলি কি আমাদের এক্সিস গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে এক ঘর সমান যত ইউনিট, আমাদের লগ স্কেলে এক ঘর সমান কিন্তু তত ইউনিট হবে না। এই কারণে হলো গ্রাফটা এভাবেই রিপ্রেজেন্ট করা, যে প্রত্যেকটা গ্রিড আস্তে আস্তে দেখবা যে ছোট হয়ে যাচ্ছে। অথবা এই দিক থেকে তুমি যদি কাউন্ট করো একই জিনিস আসবে। এই স্কেলিংটা কি তাহলে এখন ক্লিয়ার হইছে? আচ্ছা, আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, দেখো ভালো মতো। আমি তোমাদেরকে বলতেছি হলো এটা হলো ধরো না 100, আর এটা হলো 1000, আর এর মাঝখানে হলো এরকম ছোট ছোট কিছু গ্রিডে যে এই বরাবর ভাগ দেওয়া আছে, এই বরাবর ভাগ দেওয়া আছে, এই বরাবর আছে, এই বরাবর আছে, এই যে এরকম ভাবে কিছু গ্রিড করে দেওয়া আছে। কিন্তু এখন বলো এই ভ্যালুটা কত হবে? এটা যদি 100 হয় এই ভ্যালুটা কত হচ্ছে? এবং লাস্টে আলটিমেটলি কিন্তু এটা 1000 300 300 হচ্ছে কিন্তু। 300 হ্যাঁ, তারপরে এই ভ্যালুটা কত হয়ে যাবে? 500 হয়ে যাবে। তাহলে কি বুঝতে পারছো? এখন তোমার ধরে নাও যে একটা পার্টিকেল সাইজ, একটু ভালো মতো দেখো, এটা তুমি বললা যে 200 আছে, আর এটা তুমি বলতেছো 300। এখন 200 থেকে 300 এর ভিতর যদি তোমার 5টা গ্যাপ থাকে, তাহলে ভিতরে যে আমার পয়েন্টটা সেটা কি তুমি আইডেন্টিফাই করে নিতে পারবা? যদি তোমাকে বলে যে পার্টিকেল সাইজ 250 মিলিমিটার, তাহলে এই বরাবর কোথাও একটা পয়েন্ট হবে, এই বরাবর কোনো একটা পয়েন্ট। এবং যদি বলে দেয় যে এইখান থেকে তোমার 50% মতো পাস করে যাচ্ছে, তাহলে এই বরাবর সোজা চলে যায়, এই যে অর্ডিনেটটা পাবা। তো এই যে গ্রাফটা প্লট করতেছে, এটা কিন্তু কিছুটা পয়েন্টের রেসপেক্টে আসতেছে, এরকম ভাবে পয়েন্টের রেসপেক্টে পাবা। এই পয়েন্টগুলো হলো আমাদের ওই টেবিল থেকে আমরা পাবো যে পার্টিকেল সাইজ কত আর হলো কতটুকু পার্সেন্ট ফাইন হচ্ছে। তাহলে আমরা কি গ্রাফটা বুঝতে পারছি এখন? গ্রাফটা বুঝতে পারছো কিনা একটু সবাই রেসপন্স করো। ম্যাম পুরোপুরি বুঝতেছি না। আচ্ছা, কোথায় বুঝতেছো না একটু বলো। আচ্ছা, আমি তাহলে এটা পুরাটা মুছে এক্সিস দিই। গুলির এক্সিসে প্রবলেম হচ্ছে? ম্যাম গ্রাফ পেপারটা আমরা যদি না কিনি তাহলে মনে হয় না এইভাবে আমিও এটাই বলতেছি, তোমরা ক্লিয়ার পাবো। পেপারটা কিনো, কেনার পরে স্কেলিংটা করো, দেন তারপরে হয়তো তোমরা বুঝতে পারবা। আচ্ছা, যদিও না বুঝে থাকো তাও আমি একটু ট্রাই করে দেখতেছি, আরেকটা একটু ওয়েট করো তোমরা। আমি আবারও বলতেছি, একটু ভালো মতো দেখো। তোমাদের প্রত্যেকটা পার্টিকেলের সাইজ দেওয়া আছে, পার্টিকেলের সাইজ দেওয়া আছে, ওই ওয়াইজের পার্সেন্ট ফাইনারে তোমাদের ভ্যালু থাকবে। এই দুইটার গ্রাফ প্লট করতে হবে তোমাদের। এই দুইটা গ্রাফটা কিভাবে প্লট করবা? আমরা দেখতে পেলাম যে আমাদের ম্যাক্সিমাম হলো 75 আছে, আর মিনিমাম আছে হলো 0.15। আচ্ছা আচ্ছা, সো আমরা যখন লগ স্কেলে গ্রাফ পেপারটা প্লট করব, তখন আমাদের কি বলছিলাম, একটু বড় করে দিই তাহলে হয়তো বুঝতে পারবা। এই যে দেখো, 1 দিতে পারো, 10 দিতে পারো, 100 দিতে পারো, অথবা 1000 দিতে পারো, অথবা 10,000 দিতে পারো, এরকম ভাবে দিতে পারো। আর এটার এই পাশে যেগুলো আসবে, এখানে আসবে হলো 0.1, তারপরটা আসবে হলো 0.01, তারপরটা আসবে হলো 0.001, তারপরটা আসতেছে হলো 0.0001। এখন দেখো, আমাদের এই যে যে এক্সিস গুলো আছে সেগুলো হলো আমাদের গ্রাফ পেপারে প্লট করতে হবে। তার মানে এখানে হলো 10টার মতো তোমাদের গ্রিড লাইন অথবা ভার্টিক্যাল লাইন দেওয়া আছে। তো তুমি একটাকে যদি 1 দাও,
তাহলে 10 ঘর পরে সেটাকে তোমাকে দিতে হবে হলো 0.1 অথবা 100। তুমি একটাকে যদি 0.1 দাও তাহলে তার পরেরটাকে দিতে হবে হলো 1 অথবা 0.01। তার মানে দেখো তুমি এই যে এটাকে যদি 1 দাও তাহলে এটার এইদিকে তোমার যে 10 ঘর পরে যে ভ্যালুটা থাকবে সেটাকে তোমার 10 দিতে হবে, আর 1 এর এই পাশে যেদিকে যাও তাহলে সেটাকে আমাদের 0.1 দিতে হবে। তাহলে একটু ভালো মতো দেখো, এখন এটাকে আমরা দিছি হলো 10। আচ্ছা, তাহলে 10 এর আমাদের 10 কোনটা? এটা। তাহলে 10 এর লেফটে 10 ঘর পরে যখন আমরা যাব যে ভ্যালুটা পাবো সেটা কি পাবো? 1 পাবো। আর 10 এর আমরা এই দিক বরাবর যদি যাই তাহলে আমরা 10 ঘর পরে যে ভ্যালুটা পাবো সেটা পাবো হলো 1। এটুকু কি বুঝতে পারছো? তোমরা কি এতটুকু বুঝতে পারছো? এই যে 10 এর কোন দিকে গেলে কত হবে? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো আমি ধরে নিচ্ছি এটা যদি 10 হয় আর এইদিকে আমি এই পাশে কত বলতেছি, এটা 1, তাহলে 1 এর পরে কি এটা হবে 2, তারপরে 3, 4, 5, 6 এরকম আপ টু 10 আসবে। 10 এর পরে এই পাশে কত আসতেছে আমাদের? 100। এই যে দেখো 10 যেটা ছিল তার এইদিকে যেহেতু আমরা যাচ্ছি তাহলে সেটা কি আসতেছে? 100 আসতেছে। তাহলে এটা যদি 10 হয় তারপরে কি আসবে? 20, 30, 40, 50, 60 এরকম করে 100। এইদিকে যদি আরো ভ্যালু থাকতো সেম ভাবে আমাদের কি হতো তখন? 200 হতো, 300 হতো, 400 হতো, এরকম ভাবে যেত। সেইটা হলো তোমার স্কেলিংটা করে নিতে হবে গ্রাফ পেপারে, অথবা তোমাদের এরকম ভাবে মার্কিং করে নিতে হবে যে কোনটা কত। তারপরে দেখো আমাদের যে পার্টিকেলটা ছিল সেটা কত ছিল? 75 মিলিমিটার। একটু দেখো আমাদের পার্টিকেল সাইজটা ছিল 75 মিলিমিটার। এটা হলো 70, এটা হলো 80। তাহলে অবভিয়াসলি এর মাঝখান বরাবর কি কোন একটা পয়েন্ট হবে 75, এবং 75 এ তোমার দেখলা যে পার্সেন্ট ফাইনাল হলো 100। তাহলে দেখো এই বরাবর তো তুমি নর্মাল স্কেলে 10-20 করে দিলা, তারপরে এখানে দেখো যে তোমার 100 আছে। তাহলে তোমার এই যে যে পয়েন্টটা আসবে সেটা হলো এই বরাবর তুমি উপরে উঠে যাবা, এটা হলো একটা পয়েন্ট পাচ্ছ। সিমিলারলি পরের পার্টিকেলটা যদি দেখো কত আছে? 37.5 মিলিমিটার। তাহলে 37 কোথায় হবে দেখো তো? এটা 30, এটা 40, তাহলে মিডল এটা কত? 35। তাহলে 37 কি অবভিয়াসলি এখানে কোনো একটা পয়েন্টে হবে। তুমি ধরে নাও 37.5 এ তোমার আসছে হলো 89% ফাইনাল। তাহলে এই বরাবর তুমি সোজা চলে যাবা, এখানে একটা পয়েন্ট পাবা, এই যে এখানে একটা পয়েন্ট পাচ্ছ। তাহলে এরকম ভাবে কি র্যান্ডম কি কিছু পয়েন্ট পাচ্ছ, যে পয়েন্টটাকে একটা বেস ফিট কার্ভের মাধ্যমে তোমার প্লট করতে হবে। তাহলে মেইনলি গ্রাফটা হলো এটা। সো কোর্স অ্যাগ্রিগেট এবং ফাইন অ্যাগ্রিগেটের জন্য ইন্ডিভিজুয়ালি কোনো গ্রাফ প্লট করতে হবে না, কারণ তুমি কম্বাইন্ড একটা গ্রাফের জন্য ডাটা সবগুলা তোমার দেওয়া আছে। সো সেখান থেকে হলো তোমার গ্রাফটা প্লট করতে হবে। তোমরা যদি এক্সিসটা বুঝতে না পারো তাহলে হয়তো আমাকে জিজ্ঞেস করো, ক্লাস যেদিন নেক্সট ক্লাস আছে তার আগেই হলো গ্রাফটা সলভ করে ফেলা ট্রাই করো। যদি এক্সিসে প্রবলেম হয় আগে গ্রাফ পেপারটা কিনো, কেনার পরে দেখলে হয়তো বুঝতে পারবা যে কোন এক্সিস কত বরাবর অথবা কত ঘর পর্যন্ত আমরা দিব। না কেনা পর্যন্ত তোমরা জিনিসটা বুঝতে পারবা না লগ স্কেলে। তাহলে এখন কি বুঝতে পারছো জিনিসটা? এরকম কিছু দাগ তোমার কাটাই থাকবে, এরকম দেখবা যে এই যে 2 লেখা আছে, 3, 4, 5 এরকম লেখা আছে, প্রত্যেকটা পর্যন্ত এরকম 1, 2, 3, 4, 5 পর্যন্ত তোমার লেখা থাকে। তো এখন এই তুমি 1 কে 10 ধরবা নাকি 0.1 ধরবা এটা তোমার উপর ডিপেন্ড করতেছে, তোমার স্কেলিং করে নিতে হবে। তাহলে এখন কি ক্লিয়ার হইছো? ম্যাম গ্রাফটা অনেকটা বলো। ম্যাম মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, আরেকজন কি একজন? গ্রাফটা করার সময় ম্যাম যদি একটু
প্রবলেম হয় তাহলে ম্যাম হ্যাঁ আপনাকে কি বলা যাবে না? হ্যাঁ, আমি তো ওটাই বললাম, বাট নেক্সট ক্লাস যেদিন তার আগের ভিতরেই হলো তোমাদের গ্রাফ রিলেটেড প্রবলেম সলভ করে নিবা। নেক্সট ক্লাস যে উইকে হবে তার আগেই গ্রাফ পেপার সলভ করে নিবা। আদারওয়াইজ এটা যাতে না শুনি যে ম্যাডাম গ্রাফ করতে পারিনি দেখে রিপোর্ট সাবমিট করতে পারিনি। তোমাদেরকে না আমি আপনার সাথে তাহলে ম্যাম কিভাবে কন্টাক্ট করব আমরা? আচ্ছা সিআর কে আমি নাম্বার দিয়ে দিবনি, অথবা তোমাদেরকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে হলো আমাকে ফোন দিলেই হবে। ঠিক আছে, আমি চ্যাট বক্সে তোমাদেরকে নাম্বার দিয়ে ওকে দিবনি, ম্যাম। তোমরা করে নিও। আচ্ছা আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, একটু ভালো মতো দেখো, আমি ডাটা শিট ওয়াইজই আগাই। এখানে দেখো 4.75 মিলিমিটার একটা আছে, একটু ভালো মতো দেখার ট্রাই করো। আমি এগুলো মুছে দিই তাহলে হয়তো বেটার হবে। আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা আমাদের এখন লাগবে হলো 4.75 মিলিমিটারের একটা পার্টিকেল সাইজের তুমি পয়েন্টটা আইডেন্টিফাই করতে চাচ্ছ। আমি এখানে দেখতে পাচ্ছি এটাকে আমি 1 দিছিলাম, এবং এটার রেসপেক্টে এটা হবে হলো 2, 3, 4, 5 এবং এরকম আছে হলো 10। তাহলে 4.75 মিলিমিটারটা কোথায় আছে দেখো তো, এটা আছে 4, এটা 5, তাহলে এই মিডল পয়েন্ট কি আসতেছে 4.5, আর 4.75 কি অবভিয়াসলি এখানে কোনো একটা পয়েন্টে আসবে। কিন্তু সিমিলারলি 2.3, এটা যদি 2 হয় এটা 3, তাহলে মাঝখানেরটা কত হবে 2.5, তাহলে 2.3 এখানে কোনো একটা পয়েন্টে আসবে। সো এরকম ভাবে তোমার পয়েন্টগুলো আইডেন্টিফাই করে, আর এই পাশে ভার্টিক্যাল যে এক্সিসটা আছে সেটা হলো পার্সেন্ট ফাইনার। আর পার্সেন্ট ফাইনারের তো নর্মাল স্কেলেই দেখো এরকম, এটাকে 10 ধরছে, এটাকে 20 ধরছে, সো এক ঘর সমান কত ইউনিট সেটা হলো তোমাদের বের করে নিতে হবে ফার্স্টে। আচ্ছা তাহলে এতটুকু পোর্শন পর্যন্ত তো আমরা ক্লিয়ার, বুঝতে পারছি তাই না? এখন এখানে আরেকটু কিছু জি জি। কথা আছে। গ্রাফ পেপারটা যখন করবা তখন কিন্তু পুরাটা একদম কমপ্লিট করতে হবে। সো এর নিচে তোমার সিফ সাইজ দিবা, ইউনিট দিয়ে দিবা, এ পাশে পার্সেন্ট ফাইনার এবং পার্সেন্ট যেহেতু, সো ব্র্যাকেট আমাদের আর কিছু ইউনিট লাগতেছে না, তুমি অলরেডি লিখিয়ে দিছো পার্সেন্ট ফাইনার। সো আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি এরকম একটা গ্রাফ পেপার পাবো, অথবা এরকম একটা কার্ভ পাবো। এখন এই যে যে কার্ভটা করলা, এই কার্ভ থেকে হলো তোমাদের কিছু ভ্যালু বের করতে হবে, সেটা আমি একটু বলে দিচ্ছি তোমাদের। আমি এগুলো অ্যানোটেশন গুলো আগে রিমুভ করে দিই, তাহলে হয়তো তোমাদের বুঝতেছি। আমাদের এখান থেকে যে কিছু ইন্ডেক্স বের করতে হবে সেটা হলো D30, D30 বের করবা। D30 জিনিসটা কি সেটা আমি পরে বলতেছি। তারপর D10 বের করবা, আর হলো D60 বের করবা। কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি বের করবা, আর কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার বের করবা। এই 5টা জিনিস হলো তোমাদের বের করতে হবে এই গ্রাফ থেকে। এখন দেখো D10 দ্বারা কি বোঝাচ্ছে ভালো মতো দেখো, এটা হলো তুমি বেস্ট ফিট কার্ভ প্লট করছো। এখন আমার লাগবে হলো D10, তার মানে হলো 10% ফাইনারের আমার পার্টিকেল সাইজ কত সেটা জানতে হবে। এটা হলো পার্টিকেল সাইজ। তাহলে 10% ফাইনার তুমি এখানে আসছে, এই বরাবর একটা হরিজন্টাল লাইন টানো, টানার পরে তোমার গ্রাফের যে পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে সেই বরাবর ভার্টিক্যাল নেমে যাও। সো ভার্টিক্যাল নেমে গেলে এখানে যে অর্ডিনেটটা পাবা সেটাই তোমাকে দিচ্ছে হলো D10। একটু ছোট করে দিই, D10 পাচ্ছ। সিমিলারলি D30 আমাদের বের করতে হবে। D30 দ্বারা বোঝাচ্ছে 30% ফাইনারের বরাবর তুমি হরিজন্টাল লাইন টানবা, যেটা কিনা আমার গ্রাফে ইন্টারসেক্ট করতেছে এখানে, ওই বরাবর ভার্টিক্যাল নেমে যাবা, এবং যেই পার্টিকেল সাইজটা পাচ্ছ সেটাই হলো আমাদের D10, D30 এবং D60টাও সিমিলারলি। সো তোমরা যখন গ্রাফ প্লট করবা এরকম কিন্তু হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইন টেনে নিচে হলো এখানে শো করে দিবা যে কোনটা কত আসতেছে। এটা হলো D60 আসতেছে।
আর যখন গ্রাফটা কমপ্লিট হয়ে যাবে এখানে হলো তোমরা লিখে দিবা D10 ইজ ইকুয়াল টু এত মিলিমিটার, D30 হলো এত মিলিমিটার, D60 হলো এত মিলিমিটার। আর এরপরে আরো দুইটা টার্ম আসতেছে CU আর CC। CU দ্বারা বোঝাচ্ছে কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি, আর CC দ্বারা বোঝাচ্ছে হলো কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার। এবং এটার হলো দুইটা ফর্মুলা আছে, যে ফর্মুলা থেকে তোমার বের করতে হবে। তাহলে আমি CU এর ফর্মুলাটা তোমাদের একটু বলে দিচ্ছি, দাঁড়াও আমি বের করে দিই। আচ্ছা আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিই। আচ্ছা ইউনিফর্মিটি যে ফর্মুলাটা হবে সেটা হলো D60 ডিভাইডেড বাই D10, D60 ডিভাইডেড বাই D10, এটা কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি ফর্মুলা। সো তুমি তো গ্রাফ থেকে অলরেডি D60 এর ভ্যালু জানো মিলিমিটারে এবং D10 এর ভ্যালু জানো। সো এই দুইটা রেশিও থেকে তুমি কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটিটা বের করবা। আর কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার যেটা আসতেছে সিসি, সেটা হলো D30 স্কয়ার ডিভাইডেড বাই D60 ইন্টু D10। একটু ভালো মতো ফর্মুলাটা বুঝো। আচ্ছা দেখো, সো D30 জন্য যে ভ্যালুটা পাচ্ছ সেটার স্কয়ার করবা ডিভাইডেড বাই D60 এর ভ্যালু ইন্টু D10 এর ভ্যালু। সো এখান থেকে হলো তোমার কোএফিসিয়েন্ট অফ কার্ভেচারের ভ্যালু পাচ্ছ। এই দুইটা হলো কিছু ইনডেক্স, যে ইনডেক্স থেকে আমাদের বলে দেওয়া আছে যে কোর্স অ্যাগ্রিগেটের জন্য আমাদের কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি কত হতে পারে অথবা কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার কত হতে পারে। সো এটা তোমরা থিওরিতে পড়বা, আমি রেঞ্জটা আর বলে দিচ্ছি না। এখানে দেখো গ্রাফটা প্লট করার পর আমাদের হয় লেফট সাইডে অথবা যে কোনো একটা পোরশনে এটা যাতে থাকে। D60 থাকতে হবে, D10, D30 থাকবে এবং এগুলা ইউনিট মিলিমিটারে। আর কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি আর কোএফিসিয়েন্ট অফ কার্ভেচারে কোনো ইউনিট নেই, কারণ উপরে এবং নিচে দুইটার একই রেশিও। তাহলে এই হলো মোটামুটি আমাদের গ্রাফটা প্লট করতে হবে। তাহলে এতটুকু পোর্শন পর্যন্ত হলো তোমাদের কাজ, তোমরা গ্রাফ প্লট করবা এবং এই রিলেটেড কথাবার্তা হয়তো তোমরা ডিসকাশনে লিখতে পারো অথবা নেটের থেকে সার্চ দিয়ে জানতে পারো যে আমাদের কোর্স অ্যাগ্রিগেটের জন্য কতটুকু কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি আসা প্রয়োজন অথবা ফাইন অ্যাগ্রিগেটের জন্য কত রেঞ্জ, সেই রিলেটেড কথাবার্তা ডিসকাশনে লিখবা। বাট প্রসিজার যাতে আমি না দেখি ডিসকাশনে। তাহলে গ্রাফটা কি তোমরা বুঝতে পারছো? This uniformity, হুম this uniformity আর কার্ভেচারের ভ্যালু কি গ্রাফের উপর লিখে দিতে হবে? হ্যাঁ, গ্রাফে শো করে দিবা, এই যে এখানে যেরকম শো করে দিচ্ছে সিমিলারলি এখানেও শো করে দিবা। এখানে মোট কথা হলো 5টা জিনিসের ভ্যালু যাতে থাকে তোমার। আর তুমি যখন ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন তো ইলাবোরেটলি দেখাচ্ছ যে কিভাবে কি আসতেছে। এখানে যেমন এই দুইটা রেশিও থেকে এটা পাইছে, ডাইরেক্ট জাস্ট ফর্মুলা থেকে লিখে দিছে। তুমি ফর্মুলাটা লিখে ভ্যালুটা লিখে দাও আর ক্যালকুলেশন হলো ডিটেইলস কথাবার্তাগুলো লেখো অথবা ফুল ইলাবোরেটলি ক্যালকুলেশনটা দেখো। তাহলে আমরা গ্রাফ কি বুঝতে পারছি সবাই? কি কি করতে হবে গ্রাফে, তোমরা গ্রাফ পেপারটা কিনলে বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা ম্যাম, বলো। আমরা যে নর্মাল গ্রাফে এই এই গ্রাফটা প্লট করি তাহলে ম্যাম কি প্রবলেম হইতো? আচ্ছা, নরমাল গ্রাফ করলে আমাদের কার্ভের শেপটা এরকম আসতো না। এখানে দেখো আমাদের এই যে এই রেঞ্জ থেকে এখানে কিন্তু আমাদের এক্সপানশন হইছে। এই যে দেখো আমাদের নর্মাল যে গ্রাফ পেপারটা ছিল সেখানে প্রত্যেকটা ইউনিট অথবা প্রত্যেকটা গ্রিড কিন্তু ইকুয়াল সাইজের। এটা কি দেখছো, খেয়াল করছো? এই যে দেখো এই বরাবর হ্যাঁ ম্যাম। ইকুয়াল সাইজের কিন্তু। বাট আমরা যখন এই গ্রাফটা প্লট করতেছি,
এই যে দেখো আমার এখান থেকে এতটুকু পার্টিকেল যেটা সেটা কিন্তু ইলাবোরেশন হচ্ছে, আবার এখান থেকে এই যে পার্টিকেলটা সেটা কিন্তু আমি ইলাবোরেটলি বুঝতে পারতেছি কত রেঞ্জের ভিতর আছে, ঠিক আছে। আর তুমি যদি নর্মাল গ্রাফ পেপারে করতা তাহলে এই এক্সটেনশনটা কিন্তু ওভাবে ঠিক মতো আমাদের ভিজুয়ালাইজ হতো না। দ্যাটস ওয়াই আমরা লগ গ্রাফ পেপারে, সেমি লগ গ্রাফ পেপারে জাস্ট পার্টিকেলের সাইজগুলো ঠিক মতো বোঝার জন্য যে এই রেঞ্জ থেকে, এই যে 0.5 থেকে 0.4 রেঞ্জের ভিতর কতটুকু পার্টিকেল আছে সেটা ঠিক মতো বোঝার জন্য আমরা সেমি লগ গ্রাফ পেপার করতেছি। আর নর্মাল গ্রাফ পেপার করলে যেহেতু আমাদের সবগুলা গ্রিড ইকুয়াল, সো আমি কিন্তু বুঝতে পারতাম না। পয়েন্ট ঠিকই পেতা বাট ওরকম এক্সপানশনটা বোঝা যেত না অ্যাকুরেটলি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পারছো? একটু গ্রাফ পেপারটা ফার্স্ট টাইম করবা তো একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে আমি তো বলেই দিলাম, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি।